কারণ নিও ক্লাসিক্যাল এই যে ইয়াটা কি বলতো, ফিচারগুলো কি কি? Reason, logic, emotional resistance, রেস্ট্রেইন, তাই restraint, তো, রেস্ট্রেইন অ্যান্ড classical ক্লাসিক্যাল read অ্যান্ড or রোমান Roman স্ট্রাকচার। structure. অন্যদিকে দেখো বিপরীত কি, এখানে ছিল ইমোশনাল রেস্ট্রেইন, কিন্তু রোমান্টিসিজম এমফাসাইজড, গুরুত্ব দিচ্ছে কোথায়? ইন্টেন্স ইমোশন, গভীর ইমোশন, তাই তো। তারপর হচ্ছে Yes, sir. ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ। ইমাজিনেশন, এখানে যেখানে রিজন এবং লজিককে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে সেখানে কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে তো। এবং দ্য সাটল পাওয়ার অফ নেচার, এবং নেচারকে গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ নিও ক্লাসিক্যাল এইজে এগুলো সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, এখানে ক্লাসিক গ্রিক রোমান স্ট্রাকচারকে ফলো করা হয়েছে, আর এখানে নিজের মতো করে ইন্ডিভিজুয়াল একজন যে ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে সে সেইভাবে লিখবে, এরকম একটা গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব নিও ক্লাসিক্যাল এই যে ফোকাস কি ছিল? র্যাশনালিটি, লজিক, রেস্টেন অ্যান্ড অবজেক্টিভিটি। আর ফোকাস কি ছিল? ইমোশন, ইমাজিনেশন, ইনটিউশন অ্যান্ড সাবজেক্টিভিটি। দেখো এখানে ছিল অবজেক্টিভিটি, এখানে হয়েছে কি? সাবজেক্টিভিটি। এখানে কি কি ছিল? নেচার হচ্ছে গুরুত্বপূর্ণ, না? নেচার, তারপর হচ্ছে ইমাজিনেশন, তারপর হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট, এগুলো হচ্ছে রোমান্টিক এজের ফিচার। আর এখানকার ইয়াটা কি? দেখো অর্ডার, সোসাইটি, ট্রেডিশন, ইউনিভার্সাল ট্রুথ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফোকাসটা খেয়াল রাখলে হবে। তাহলে এখন যদি পড়ো তাহলে বুঝতে পারবা যে রোমান্টিসিজমের সাথে কি কি যাচ্ছে আর নিও ক্লাসিসিজমের সাথে কি কি যাচ্ছে। কথা বুঝতে পারছো? এগুলো যদিও আরো গভীর আলোচনার বিষয়, এখানে কেন আসলো, কি কারণে আসলো, এর পিছনে ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো কি কি, রাজনৈতিক ইতিহাস কি, ধর্মীয় ইতিহাস কি, সেগুলো আমরা সেকেন্ড ইয়ারে যখন হিস্ট্রি পড়বো তখন ওখানে আলোচনা করা হবে। ঠিক আছে? জি স্যার। স্যার, আরেকটা শব্দ আমি বুঝতে পারিনি মানেটা তো। হ্যাঁ, কোনটা সেটা? আমি এই যে 283 পৃষ্ঠা বইয়ে নোট অফ আচ্ছা, দ্য একটু মিউট রাখো, মেলানকলি কারো মনে আছে। আনমিউট করা আছে, সাউন্ড আসতেছে। হ্যাঁ, সো নোট অফ দ্য মেলানকলি এই যার প্রথম লাইনটা বলছে, দ্য পোয়েম ইজ সাফিউজড। সাফিউজড আর কি বোঝানো হয়েছে? দ্য পোয়েম দ্য পোয়েম ইজ সাফিউজড উইথ মেলানকলি অ্যান্ড প্যাথোস। তো সাফিউজড আর কি বোঝানো হয় এটা বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি কোন সাফিউজড তোমার বইয়ের কত পেজ নাম্বার বলতেছো আমাকে বলো তো। 283। আচ্ছা দাঁড়াও, আমি বইটা নিয়ে আসি তোমার। এটা 283। জি স্যার। নোট অফ মেলানকলি মাঝে মাঝের আচ্ছা, দিকে প্রায়। আসতেছি। মাঝে বলতে দ্য পোয়েম ইজ সাফিউজড উইথ মিলানকলি অ্যান্ড প্যাথোস, তাই তো। জি স্যার। হ্যাঁ, তো দেখো সাফিউজ মিনিংটা কি? সাফিউজড উইথ মানে যেখানে, মানে ঘিরে থাকা, মানে স্প্রেড হয়ে থাকা, ঠিক আছে তো। দেখো সাফিউজ, চারিদিকে ছড়িয়ে থাকা, মানে তুমি যেদিকে পড়তেছো শুধু মিলানকলিক সেন্স আর মিলানকলিক সেন্স। মিলানকলি মানে কি? মেলানকলি মানে স্যার স্যাড। হ্যাঁ, স্যাড, মানে তুমি যে লাইনই পড়তেছো এখানে সবকিছুর মধ্যে কি একটা স্যাড বা মেলানকলিক টোন আছে, এই জন্য বলা হয়েছে। সাফিউজ মানে যেটা হচ্ছে ঘিরে থাকা, জড়িয়ে থাকা, ছড়িয়ে থাকা, এরকম একটা বিষয়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। ওকে, আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা নাই? Sir. বলো। আচ্ছা, একটু দ্রুত বলো, না হলে আমরা চলে যাব, সময় যেতে চলে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা কোন কবিতাটা পড়বো? পরবর্তী কোনটা আছে? Ode to Psyche. ওড টু সাইকি। এটা হচ্ছে কত নম্বর? 11 নম্বর, তাই তো, 11 নম্বর কবিতা। আচ্ছা, এই যে আমাদের পয়েট, নাম হচ্ছেন কি? এনার নাম হচ্ছে John জন Keats. কিটস। Kids.
ইনিও একজন রোমান্টিক এজের কবি। এখানে আমরা যে কয়জন কবি পেয়েছি তার ভিতর রোমান্টিক এজের কবি হচ্ছে, মনে করো আহ, এখানে পেলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পেলাম, জন কিটস পেলাম, আর নাই, শেলি টেলি দেয়নি এবার, ওখানে অনেকগুলো দেওয়া ছিল। এই জন ডান কি জাতীয় কবি ছিল জানো? কি জাতীয়? Metaphysical. হ্যাঁ, মেটাফিজিক্যাল। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক পয়েট, দ্য পয়েট অফ নেচার। জন কিটসও একজন রোমান্টিক পয়েট, মানে ওই যে রোমান্টিক এজের কবি, কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, পয়েট অফ সেন্সুয়াসনেস, পয়েট অফ বিউটি বলা হয় ওনাকে, ঠিক আছে তো? দ্য পয়েট অফ বিউটি আর পয়েট অফ সেন্সুয়াসনেস। Sensualness. হ্যাঁ, সেগুলো আমরা দেখবো। তো এগুলো তোমরা একটু দেখে নিবা, রোমান্টিক এজের কোন কোন এই যে তিনি লিখেছেন, কি কি কবিতা লিখছেন। এই যে লাভ অফ বিউটি, যেহেতু তিনি প্রকৃতির প্রতি, হ্যাঁ, প্রকৃতির বিষয়গুলোর প্রতি আলোচনা করেছেন। তো আজকে যেটা পড়বো আমরা, কবিতাটা হচ্ছে ওড টু সাইকি। সাইকি হচ্ছে গ্রিক মিথোলজি অনুসারে এটা একজন গডেসের নাম, ঠিক আছে তো? একজন গডেসের নাম। জন কিটসের যে বিষয়টা এসেছে, যে সকল কবিতাগুলো আছে, একটু আমরা আগে প্রথমে বুঝে নিই, হ্যাঁ, যে তার কবিতাগুলো তিনি কিভাবে লিখছেন। তার অনেকগুলো কবিতাতে দেখা গেছে যে যে সকল বিষয় বা যে সকল বস্তু বা মানুষ বা এন্টিটির গুরুত্ব কম, মানে মানুষ গুরুত্ব দেয় না, সেইগুলোকে নিয়ে তিনি লিখছেন। খুঁজে বার করেছেন যে তাদেরও বিশেষ গুরুত্ব আছে। যেমন আমাদের ঋতুভিত্তিক যদি আমরা বলি, আমরা যেটা আগে ছিল, আগের ফার্স্টে ছিল ওড টু অটাম, সেখানে দেখানো হয়েছে অটাম ঋতু বেশি গুরুত্বপূর্ণ না স্প্রিং? আমরা কোন ঋতুটাকে বেশি গুরুত্ব দিয়ে ভাবি বলো তো? Spring. স্প্রিং, তাই না? স্প্রিং এর আমরা গুরুত্ব নিয়ে ভাবি। কি আছে স্প্রিং এর? আসলে আছেটা কি? এই যে এখন যে ঋতুটা চলতেছে, এই ঋতুর আছেটা কি আসলে? তুমি কি কি পাচ্ছ? গাছ পাতা স্যার ধরে। অনেক ফুল ফোটে, গাছে নতুন পাতা হয় হ্যাঁ, হ্যাঁ, সেজন্য। হ্যাঁ। তাছাড়া এর প্রাচুর্যতা কি? আর কি প্রাচুর্যতা আছে এর? তারপরে বেশি শীতও নাই স্যার, বেশি গরমও নাই। হ্যাঁ, এটা এনজয়েবল। হ্যাঁ, মানে আমরা আরামদায়ক দিক থেকে ভাবি যে সে আমাদের কাছে খুবই প্রিয়, কারণ এটা আরামদায়ক। কিন্তু ভাবো তো, অটাম বা হচ্ছে সামার, ওই সময়ে যেভাবে তুমি ফসল পাও, যেভাবে তুমি ফল ফলাদি পাও, এখন কি ওরকমটা পাও তুমি? এখন তো শুধু ধরতেছে, নাকি? এখন শুধু শুধু মুকুল আসতেছে। এইগুলো আমরা পাবো কখন? মোটামুটি ওই, কখন পাবো বলো তো? বসন্তের পর কি আসে? সামার, হ্যাঁ, গ্রীষ্মকাল। চৈত্র মাস আছে, তাই তো? সামার যখন আসে, হ্যাঁ, তখন কি হবে? সামার যখন আসবে তখন আমরা এগুলো পাবো। তাহলে দেখা যাচ্ছে যে শুধু আরামদায়ক বা প্রাকৃতিক, মানে শীতের পর, শীতে যেহেতু সবকিছু ঝরে যায়, নষ্ট হয়ে যায়, শীতের পর এখানে প্রকৃতি একটা নতুন সাজে সজ্জিত হয় বিধায় আমরা তাকে কি বলতেছি, এত গুরুত্ব দিচ্ছি, ঋতুরাজ বলতেছি। কিন্তু দেখা যাচ্ছে ফসল বা অন্যান্য প্রাচুর্যের দিক থেকে অটাম কিন্তু কম না, ঠিক আছে তো? সেখানে প্রচুর ফসল হয়, এত বেশি ফসল হয় যে যারা ফসল সংগ্রহকারী তারাও ফসল সংগ্রহ করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, ঠিক আছে তো? তাহলে ক্লান্তিটাকে আমরা কিসের জন্য বলছি ওই জায়গায়? কারণ ক্লান্ত হচ্ছে কিসের জন্য? আমার সম্পদ সংগ্রহের জন্য। আর বসন্তে মানুষ আরাম আরাম করে, তাই তো? এনজয় করে। তারপরে বসন্তের স্থায়িত্ব কতটুকু বলো? বসন্তের বেশি নয়। স্থায়িত্ব কি বেশি? হুম? ক্ষণস্থায়ী। হ্যাঁ, ক্ষণস্থায়ী। অথচ এটা নিয়ে আমরা এত মাতামাতি করি, কিন্তু অটাম নিয়ে কিন্তু তেমন মাতামাতি নেই। কিন্তু তারপরেও সাইলেন্টলি অটাম আমাদেরকে এত প্রাচুর্যতা দিয়ে যাচ্ছে, মানে কবি এইভাবে অটামকে কিন্তু তুলে ধরেছেন। তো একইভাবে এরকম আরও অনেক কবিতা আছে যেগুলো তোমরা পরবর্তীতে পাবা। ওড টু সাইকিতেও দেখানো হয়েছে যে অনেক গড এবং গডেস আছে, ঠিক আছে তো? গড এবং গডেস আছে, তাদের এত গুরুত্ব, তাদের নাম চারিপাশে শোনা যায়। হেরা, অ্যাফ্রোডাইটি, ঠিক আছে তো? অ্যারিস থেকে শুরু করে কত গড গডেস আছে, কিন্তু সাইকিও একটা গডেস হওয়া সত্ত্বেও সে যেন, তাকে নিয়ে কেউ ভাবেই না, তার কোনো বেদি নেই, তাকে নিয়ে কেউ পূজা করে না। হ্যাঁ, এটা নিয়ে তার যে দুঃখ, সেই দুঃখটাকে দূর করার জন্য কবি তাকে নিয়ে ডিল করেছেন। এটা করার উদ্দেশ্য হলো ব্যক্তিগত জীবনেও কবি কিন্তু অনেক বেশি নেগলেক্টেড ছিলেন, তিনি অনেক বেশি সাফার করেছেন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তিনি আসলে এই বিভিন্ন কবিতার মাধ্যম দিয়ে তার ব্যক্তিগত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো দেখো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলোকে দেখি, আহ,
এই যে মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সাইকি, কারণ এটাই বেশি, তো আমরা আগে প্রথমে এটা দেখি একটু। দেখো, সাইকি স্টোরি অরিজিনেটস ইন গ্রেকো রোমান মিথোলজি। গ্রেকো রোমান মানে হচ্ছে, গ্রেকো মানে হচ্ছে গ্রিক, গ্রিক এবং রোমান মিথোলজিতে আমরা মেনলি সাইকি স্টোরিটা পাই। বিশেষ করে মোস্ট ফেমাসলি রেকর্ডেড দ্য গোল্ডেন অ্যাস, তাই তো, বাই অ্যাফিউলাস। এই গোল্ডেন অ্যাস নামে যে বইটা আছে সেখানে মিলে তার সম্পর্কে কথা বলা আছে। সে আসলে কে? শি ইজ আ মর্টাল উইমেন অফ এক্সট্রাঅর্ডিনারি বিউটি। সে একজন আমাদের মতোই মর্টাল উইমেন ছিল, কিন্তু অসাধারণ সৌন্দর্য ছিল। হু বিকেমস দ্য বিলাভেড অফ কিউপিড অর এরস দ্য গড অফ লাভ। তার এক্সট্রাঅর্ডিনারি বিউটির কারণে গড অফ লাভের প্রেমে পড়ে যায়, মানে তাকে প্রেমে, মানে গড অফ লাভ তার প্রেমে পড়ে যায়। ঠিক আছে তো? তাই হচ্ছে বিকাম দ্য বিলাভেড অফ কিউপিড। কিউপিড হচ্ছে কে? দ্য গড অফ লাভ, নাকি? হ্যাঁ, যাকে আমরা আরেকটা নামে চিনি এরস, ভালোবাসার দেবতা। ভালোবাসার দেবতা। দেয়ার লাভ স্টোরি ইজ ফ্রট উইথ ট্রায়াল, সেপারেশন আর ইভেন্চুয়াল রিউনিয়ন। ভালোবাসা মানেই সেখানে কি থাকবে? সেপারেশন থাকবে, সেখানে মানে অনেক দুঃখ কষ্ট থাকবে। তারপরে লাস্ট মুহূর্তে আবার যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে তারা মিলিত হবে। তো এরকম আর কি দেখানো হয়েছে যে সিম্বলাইজিং দ্য সোলস জার্নি টুয়ার্ডস ইমর্টালিটি অ্যান্ড দ্য অ্যাটেনমেন্ট অফ ডিভাইন লাভ। এটা একটা সিম্বলিক্যাল স্টোরি। বুঝতে হবে কি যে গড গডেস বলে তৎকালীন সময়ে যেগুলো বিশ্বাস করা হতো, এখন কি আমরা বিশ্বাস করি এগুলো? বলো। জি স্যার। এগুলো কিন্তু আমরা এখন আর বিশ্বাস করি না, বা এগুলো নাই বলা যায়, কিন্তু তৎকালীন মানুষ এগুলো বিশ্বাস করেছে, হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করেছে এগুলো। ঠিক আছে? তো এগুলো অনেক ক্ষেত্রে আমরা যদি একটু ভাবি তাহলে এটা সিম্বলিক্যাল স্টোরি বলতে পারি। যে মনে করো ওই সাইকি হচ্ছে আমাদের সোল, আর কিউপিড হচ্ছে মনে করো ইমর্টালিটি বা ডিভাইন লাভ। ঠিক আছে? আমাদের সোলের সাথে ওই যে ডিভিনিটির যে সম্পর্ক, এইটা বোঝাতেই মেনলি সাইকি এবং কিউপিডের লাভের এই কাহিনীটা বর্ণনা করা হয়েছে মাত্র। তো যাক, ওটা হচ্ছে আমাদের সিম্বলিক্যাল ব্যাপার। কিন্তু যখন আমরা ক্লাসিক্যাল স্টোরি পড়তেছি, এখানে কি বলা হচ্ছে দেখো, সাইকি ওয়াজ নট ওয়াইডলি ওয়ারশিপড। কিন্তু দুঃখের বিষয় দেখো, সে কিন্তু ওই যখন কিউপিডের সাথে সম্পর্ক হয়, কিউপিডের সাথে তার বিয়ে হয়, তখন সে একটা গডেসের রূপ ধারণ করে। সে তখন একজন গডেস হয়ে যায়, তাই তো, ইমর্টাল গডেস হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, অন্যান্য গডেসদেরকে, দেবীদেরকে যেভাবে পূজা করা হয় তাকে নিয়ে তেমন পূজা করা হয় না। দেখো, সাইকি ওয়াজ নট ওয়াইডলি ওয়ারশিপড অ্যান্ড হার কাল্ট ওয়াজ ভার্চুয়ালি নন এক্সিস্টেন্স। কাল্ট মানে তাকে নিয়ে বিশ্বাস, তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রেডিশন বা কালচার বা আচার অনুষ্ঠান, এগুলো নিয়ে খুব একটা নাই তাকে নিয়ে। এই কারণে কিডস হাউএভার সিজ সাইকি অ্যাজ আ নেগলেক্টেড গডেস হু ডিজার্ভ রেভারেন্স। কিন্তু কিডস কি করেছেন? এই গডেসকে তিনি মনে করছেন যে এনারও রেফারেন্স বা সম্মান পাওয়ার যোগ্যতা আছে। ইন ইজ ওড হি এলিভেটস হার অ্যাবভ হার মিথোলজিক্যাল অবস্কিউরিটি। অর্থাৎ মিথোলজিক্যালি যে সে অজানা, অপরিচিত, এটার উপরে তিনি তাকে তুলেছেন। কিভাবে তুলেছেন? সেলিব্রেটিং হার অ্যাজ দ্য এম্বডিমেন্ট অফ দ্য সোল অ্যান্ড অ্যান আইডিয়াল লাভ অ্যান্ড বিউটি। তাই তো, তিনি আমাদের সাইকি মানেই হচ্ছে আমাদের আত্মা বা সোল। ঠিক আছে? এবং তার সাথে আমাদের যে ভালোবাসা, সৌন্দর্য, এইগুলোর সাথে যে একটা সম্পর্ক আছে সেটাকে তিনি তুলে ধরার মাধ্যমে এই কবিতাটা লিখেছেন। দেখো, এই যে রোমান্টিক লিটারেচার, বাই ডুইং সো হি ফিউজেস ক্লাসিক্যাল মিথোলজি উইথ হিজ ওন ইমাজিনেটিভ ভিজন, আ হলমার্ক অফ রোমান্টিক লিটারেচার। মিথোলজিক্যাল বিষয়টাকে রোমান্টিক ইমাজিনেশনের সাথে যুক্ত করাটা, এটা হলো কি রোমান্টিক লিটারেচারের একটা ফিচার। তো এখানে আমরা সেটা দেখতে পাই আর কি, ফিচারগুলো ব্যাপারটা পরে। তো এইটা হলো আমাদের মেইন কথা। আর এরপরে যেটা আসতেছে হিস্ট্রিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল কনটেক্সট। কিডস কেন এটা নিয়ে লিখছেন, এর উদ্দেশ্যটা কি? দেখো, বলছে কিডস রোড ওড টু সাইকি ডিউরিং আ পিরিয়ড অফ ইন্টেন্স পোয়েটিক অ্যাক্টিভিটি ইন 1819 অ্যালং উইথ আদার গ্রেট ওডস সাচ অ্যাজ ওড টু নাইটেঙ্গেল, ওড অন আ গ্রেশিয়ান আর্ন, এগুলো তিনি লিখছেন। অ্যাট দ্য টাইম, যে সময় তিনি কবিতা লিখছেন, কিডস ওয়াজ গ্র্যাপলিং উইথ পার্সোনাল স্ট্রাগল। দেখো, তিনি ব্যক্তিগতভাবে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। কিভাবে? অধিকাংশ দেখা যাচ্ছে তার পরিবারের অধিকাংশ সদস্য টিউবারকুলোসিসে মারা যায়। টিউবারকুলোসিস বুঝো? যক্ষা, তাই তো। তৎকালীন সময় যক্ষা হলে কি হতো না জানো? যক্ষা হলে যখন হলে চিকিৎসা ছিল না। যক্ষা হলে রক্ষা নাই, তাই তো। এই কথা ছিল আগে পর্যন্ত, যক্ষা যার হয়েছে তার নিশ্চিত মৃত্যু, ব্যাপারটা এরকম। তখন কোনো চিকিৎসা ছিল না। তো তার বাবা মা থেকে শুরু করে তার ভাই, তাই তো, অনেকে, এবং সে নিজেও কিন্তু যক্ষাতে মারা যায় অল্প বয়সে। 25 বছর বয়সে কিন্তু জন কিডস মারা যায়। বুঝতে পারছেন? এই জন্য তাকে ইয়ং পয়েট বলা হচ্ছে, ইংলিশ সাহিত্যে তরুণ কবি। বুঝতে পেরেছ? এই তা বলছে, অ্যাট দ্য টাইম কিডস ওয়াজ গ্র্যাপলিং উইথ পার্সোনাল স্ট্রাগল ইনক্লুডিং ফিনান্সিয়াল ডিফিকাল্টিস। সে তো আছে, সাথে সাথে দ্য ডেথ অফ হিজ ব্রাদার টম
অ্যান্ড হিজ ওন ডেক্লাইনিং হেলথ ফ্রম টিভার, এবং কি তার নিজেরও দেখো টিউবারকুলোসিস হলো নিজের শরীরের সমস্যা। দিস সার্কামস্ট্যান্সেস হাইটেন্ড হিজ সেন্সিটিভিটি টু মর্টালিটি, লাভ অ্যান্ড দ্য ট্রানজিশন অফ লাইফ, হুইচ প্রফাউন্ডলি ইনফ্লুয়েন্স হিজ পোয়েট্রি। দ্য চয়েস অফ সাইকি আর নেগলেক্টেড গডেস অফ দ্য সোল, তাহলে তিনি একজন এই যে নেগলেক্টেড গডেস অফ দ্য সোলকে তিনি পছন্দ করেছেন কি কারণে? রিফ্লেক্টস কিডস ফ্যাশন উইথ হিডেন বিউটি অ্যান্ড ওভারলুকড ডিভিনিটি, হ্যাঁ, যে তিনি ওই লুকায়িত বিষয়গুলোকে তুলে ধরেছেন, যে আমাদের জীবনে অনেক লুকায়িত বিষয় রয়েছে যেগুলো হয়তো আমাদের প্রদর্শিত জিনিসের থেকে আরো বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয়, ঠিক আছে? তো তার জন্য এটাকে তুলে ধরেছেন নিজেকে, বিশেষ করে দেখো পারহ্যাপস মিররিং হিজ ওন ফিলিং অফ মার্জিনালাইজেশন অ্যাজ এ পোয়েট স্টিল সিকিং রিকগনিশন, মানে তিনিও যে একজন কবি এবং তিনি তাকে হয়তো কবি হিসাবে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাকে তিনি ওদের মাধ্যমে তুলে ধরেছেন যে তিনি একজন কবি, কবি হওয়া সত্ত্বেও অন্যান্য কবিতার এত গুরুত্ব রয়েছে, এত মানুষ গুরুত্ব দেয়, কিন্তু তাকে তো কেউ গুরুত্ব দিচ্ছে না, তার কবিতা কেউ পড়ছে না। এটার একটা কারণ যেটাকে তুলে ধরা, যে তিনি ওইরকম দেখিয়েছেন যে যা কিছু নিয়ে মানুষ হইচই করে সেগুলোই যে সবসময় সেরা হয় তা না, অনেক কিছু আছে যারা সাইলেন্টলি, হ্যাঁ, বেস্ট কিছু আমাদের জন্য দিয়ে যাচ্ছে। যেমন ওই যে বললাম ওড টু অটাম, হ্যাঁ, অটাম একটা ঋতু যে আমাদেরকে সেই ঋতুতে প্রচুর ফসল দান করে যায়, কিন্তু তাকে নিয়ে আমরা কোনো প্রশংসাই করি না, তার গুণগান করি না। ঠিক একইভাবে জন কিটস অনেক ভালো ভালো কবিতা লিখেছেন, পরবর্তীতে প্রকাশ পেয়েছে, কিন্তু জীবন দশায় দেখা যাচ্ছে তার গুরুত্বটা ওইভাবে ভাবা হতো না, তাই তিনি হয়তো সেটা তুলে ধরতেও লিখেছেন। আর এগুলো হচ্ছে এক একটা সিম্বল, যে ওড টু সাইকি, এই সাইকিকে যদি আমরা জন কিটস সেই হিসাবে ভাবি, তাহলে বুঝতে হবে সাইকির মতো জন কিটসেরও কি ওরকমভাবে পরিচিতি কম, তাই তো? তাকে নিয়ে মানুষ ওরশিপ করে না, তাকে নিয়ে মানুষ প্রশংসা করে না, তাকে নিয়ে মানুষ ভাবে না, তার কবিতা পড়ে না, এগুলো তিনি তুলে ধরছেন। হ্যাঁ, যদিও তিনি কিন্তু পরবর্তীতে অনেক খ্যাতি অর্জন করেছেন, বুঝতে পারছো? স্যার তাহলে তো মেটাফোরও ইউজ করতে পারবো না? মেটাফোর মানে? মানে সাইকির সাথে হচ্ছে জন কিটসের, ওনাদের দুজনেরই তো মিল আছে না? মেটাফোর তো ডিরেক্ট তুমি তুমি যখন সাহিত্যকর্ম ইউজ করো তখন, তুমি এখন হঠাৎ করে মেটাফোর বললে হবে বলো? এটা তুমি রিপ্রেজেন্টেশন বলতে পারো, কিন্তু মেটাফোর তো তোমার সাহিত্যের লাইনে থাকতে হবে, তাই না? হুম জি। হুম। দেখো তার সম্পর্কে আমরা একটু যদি আরো কিছু জানি, একটু উইকিপিডিয়া থেকে একটু যদি দেখো, কারণ তার ব্যক্তিগত যেহেতু রোমান্টিক ফিচার কি একটা অবজেক্টিভিটি না সাবজেক্টিভিটি, কোনটা বলো তো রোমান্টিক এজের ফিচার? অবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি, ওটা তো নিও ক্লাসিক্যাল এজ হচ্ছে অবজেক্টিভিটি, তাই তো? এই জন্য দেখো তাদের অবজেক্টিভিটি আছে, এই সরি সাবজেক্টিভিটি আছে, তার নিজস্ব। দেখো এই যে বলছে জন কিটস was an English poet of the second generation of romantic poets along with Lord Byron, Percy Bysshe Shelley. His poems has been দেখো in publication for less than 4 years when he died, এই যে দেখো, বুঝতে পারছো, of tuberculosis at the age of 25, 25 বছর বয়সে যখন মারা যায় তার মাত্র 3-4 বছর পরে তার পাবলিকেশন করা হয়। দে ওয়ার ইনডিফারেন্টলি রিসিভড ইন হিজ লাইফ টাইম, লোকজন যখন সে জীবিত ছিল তার কবিতা বা এগুলোকে খুব একটা গুরুত্ব দিত না, বাট হিজ ফেম গ্রু র্যাপিডলি আফটার হিজ ডেথ। বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি হি ওয়াজ প্লেসড ইন দ্য ক্যানন অফ ইংলিশ লিটারেচার, পরবর্তী তার অনেক মানে কি বলো খ্যাতি অর্জিত হয়, বুঝতে পেরেছ এটা? বাই দ্য এন্ড অফ সেঞ্চুরি হি ওয়াজ প্লেসড ইন দ্য ক্যানন অফ ইংলিশ লিটারেচার স্ট্রংলি ইনফ্লুয়েন্সিং ম্যানি রাইটার্স অফ দ্য ড্যাশ ড্যাশ ইত্যাদি ইত্যাদি। এই কথা বুঝতে পারছো? তা এইটুকু যদি আমরা একটু ইয়েতে রাখি, তোমাদের শিটে অ্যাড করে দিলে একটু ভালো হবে। আচ্ছা, এটা পরে ইয়া করি, কোথায় অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে আমরা কবিতাতে চলে যাই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে। আচ্ছা, কবিতা যাওয়ার আগে আমরা মিথোলজিক্যাল কিছু ক্যারেক্টারকে একটু দেখব। আমি যে আলাদা করে দিয়েছি মিথোলজিক্যাল অ্যালিউশন ইন জন কিটস ওড টু সাইকি, তাহলে ওড টু সাইকিতে কিছু গড গডেসের বা মিথোলজিক্যাল ক্যারেক্টার এসেছে, তা সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই আগে, ঠিক আছে? তাহলে আমাদের পড়তে গিয়ে আরো বেশি সুবিধা হবে। তাহলে মিথোলজিক্যাল ক্যারেক্টার যেগুলো এসেছে এখানে দেখো, এখানে দ্য পোয়েম অলসো রেফারেন্সেস, দেখো আদার মিথোলজিক্যাল ক্যারেক্টার্স। তাহলে এখানে মেন ক্যারেক্টারগুলো কি কি ছিল? দেখো জন এক্সপ্লোরড দ্য স্টোরি অফ সাইকি, a relatively neglected goddess, and her union with Cupid, the god of love. Unlike other words, which often focuses on well-known mythological subjects, এখানে যেটা আমরা পাচ্ছি দ্য পোয়েম রেফারেন্সেস আদার, তাহলে সাইকির পাশাপাশি কাদেরকে ইউজ করা হয়েছে দেখো, ইনক্লুডিং ফিভি, তারপর হচ্ছে ভেসপার, এই দুজনকে আনা হয়েছে। তাহলে সাইকি হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার নাকি,
যেটা হচ্ছে দ্য গডেস অফ সোল, যেটা আমরা বলতেছি। এটা আমরা আর পড়লাম না, কারণ এটা সম্পর্কে আমরা জেনেছি। তারপর হচ্ছে কিউপিড, কিউপিড সম্পর্কে জানলাম, উইংড গড অফ লাভ, তাই তো, গড অফ লাভ। হ্যাঁ, কিউপিড এরস ইন গ্রিক মিথোলজি, যার সাথে কি হচ্ছে, ইন ওড টু সাইকে কিউপিড ইজ ডেসক্রাইব এজ আ উইংড বয়। তাকে উইংড বয় কেন বলা হচ্ছে? দেখো, আমরা যদি একটু তাদের একটু চেহারা দেখে আসি, হ্যাঁ, কেমন দেখতে তারা। দেখো, দেখো সাইকে ইন গ্রিক মিথোলজি, এই যে গডেস, ঠিক আছে তো, এই যে এখানে মনে করো এরকম ভাবে দেখানো হয়েছে যে গডেস অফ বিউটি, এই সোল, এই যে এটা যদি আমরা একটু খেয়াল করি। আর তারপর হচ্ছে কিউপিড, এই যে উইংড বয়, ঠিক আছে তো, দেখছো না পাখা আছে তো নাকি এর, এই যে তার হাতে কি থাকে, একটা করে তীর আছে, দেখো, দেখতে পাচ্ছ তার হাতে কি আছে, একটা করে তীর আছে। এই তীর দিয়ে দেখানো হচ্ছে যে যার বুকে তীর মারবে মানে সে কি করবে বলো, প্রেমে পড়ে যাবে নাকি? স্যার তার কাছে দুইটা তীর ছিল, হ্যাঁ, একটাতে ঘৃণা করবে, একটাতে হ্যাঁ, ভালোবাসবে। হ্যাঁ, তাহলে সে প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো, এই যে তীর আছে, তাই উইংড বয়, এই দেখো তীর, তীর লাগাই দিবে আর কি, ঠিক আছে। এভাবে দেখানো হচ্ছে। তো এই হচ্ছে কিউপিড, উইংড বয়, হুজ আর্মস অ্যান্ড পিনিয়ন্স এমব্রেস সাইকি। হিজ প্রেসেন্স emphasize the theme of love, both romantic and divine. তাই বলছে দ্য আন্ডারস্কোর দ্য ইন্টিমেট কানেকশন বিটুইন সোল, দ্য সাইকি অ্যান্ড দ্য ডিজায়ার, কিউপিড। তাহলে সোল হচ্ছে সাইকি আর ডিজায়ার হচ্ছে কিউপিড, দুইটার মধ্যে যে সম্পর্ক বা মিল লিঙ্ক, এটা সিম্বলিকলি নির্দেশ করা হয়েছে। কিডস ডেপিকশন অফ কিউপিড ইজ সিগনিফিক্যান্ট বিকজ ইট হাইলাইটস দ্য ইনোসেন্স, টেন্ডারনেস অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ লাভ, মানে ভালোবাসার স্পিরিচুয়াল ব্যাপারটা দেখানো হয়েছে। দ্য এমব্রেস অফ কিউপিড অ্যান্ড সাইকি ইজ ডেলিকেট অ্যান্ড অলমোস্ট ড্রিম লাইক উইথ লিপস টাচ নট, ওটা পরে দেখতেছি আমরা, ওগুলো পরে আসতেছি। তারপর হচ্ছে ফিভি, দ্য মুন গডেস, ঠিক আছে। কিডস অ্যালিউড টু ফিভি ইন দ্য লাইন্স ফেয়ারার দ্যান ফিভি, তাই তো। তাহলে ফিভি হচ্ছে মুন গডের, তাহলে তার থেকেও ফেয়ারার বলা হচ্ছে কাকে, সাইকিকে। দেখো, ফিভি ইজ আ টাইটান অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুন, often considered a symbol of brightness, serenity, and celestial authority. By comparing Psyche to Phoebe, kids situates her within the hierarchy of divine luminaries. লুমিনারিস মানে যাদের নিয়ে এইরকম এত জাঁকজমকতা, তাদের পাশাপাশি তাদেরকে অবস্থা, মানে তারও যে গুরুত্ব আছে সেটাকে দেখানো হয়েছে। While simultaneously asserting that Psyche surpasses even the established and দেখো venerable figures of Olympians. Olympians মানে অলিম্পিয়াস বুঝো, মনে করা হয় গ্রিক মিথোলজি যে গড গডেসরা আছে, দেব দেবী হ্যাঁ, যেগুলো ওই দেবদেবীরা এই অলিম্পাস পর্বতে বসবাস করত। অলিম্পিয়াসে থাকো। হ্যাঁ, তারা নাকি এই অলিম্পাস পর্বতে বসবাস করত, ঠিক আছে তো, মাউন্ট অলিম্পাস, যেটা গ্রিসে অবস্থিত। তৎকালীন সময় বিশ্বাস করা হয় গ্রিক মিথোলজিতে, যেখানে এই যে মিথোলজি, ইন এনশিয়েন্ট গ্রিক মিথোলজি, মাউন্ট অলিম্পাস ওয়াজ বিলিভ টু বি দ্য ডুয়েলিং প্লেস অফ 12 অলিম্পিয়ান গডস, ঠিক আছে তো। দেখো অলিম্পিক গেম আমরা দেখি না, অলিম্পিক খেলা, জি স্যার। হ্যাঁ, তো এই এর থেকে আসা আর কি, সেখান থেকে নাম এসেছে গ্রিক মিথোলজির। যা, তারপর হচ্ছে আরেকজন হচ্ছে ভেসপার, ভেসপার হচ্ছে দ্য ইভিনিং স্টার, ইনি হচ্ছে গড না, এটা একটা অ্যালিউশন। এটা দেখানো হচ্ছে অ্যানাদার সেলিশিয়াল অ্যালিউশন ইন দ্য পোয়েম ইজ ভেসপার, ডিসক্রাইব অ্যাজ দ্য অ্যামোরাস গ্লো ওর্ম অফ দ্য স্কাই। তাহলে স্কাইয়ের বা আকাশের কি, সে হচ্ছে অ্যামোরাস গ্লো ওর্ম, গ্লো মানে কি, গ্লো মানে উজ্জ্বলতা। উজ্জ্বল, তাই তো। ওর্ম মানে উজ্জ্বল। কি, কীট, অনেক দেখবো যে কীট পতঙ্গ বা অনেক ইয়ে আছে না, তোমার ইনসেক্ট আছে না, যাদের শরীর থেকে এক ধরনের আলো বার হয়, বলো, বা স্যার জোনাকি পোকা। যেমন জোনাকি পোকা আছে, হ্যাঁ, জোনাকি পোকা আছে, তারপরে আরো আছে যেগুলো গাছের পাতা, ছোট ছোট ঘাসের উপরে থাকে বা ভিতরে থাকে, দেখবা খুব সুন্দর দেখতে, সুন্দর কালারের হয়, কিন্তু শরীরে কোনো গন্ধ থাকে। যাক, তাই বলতেছে যে সেই ভেসপারকে বর্ণনা করা হয়েছে কি হিসাবে, অ্যামোরাস গ্লো ওর্ম অফ দ্য স্কাই। ভেসপার মানে দ্য ইভিনিং স্টার, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ভেনাস, symbolizes love, desire and romantic attraction in classical mythology. By invoking, invoke মানে হচ্ছে কাউকে ডাকা, তাই তো, কল করা বা অ্যাড্রেস করা। তাহলে বাই ইনভোকিং ভেসপার কিডস অ্যালাইন সাইকি উইথ ট্রেডিশনাল সিম্বলস অফ বিউটি, মানে এখানে যে গড গডেসের কথা বাড়তি ইউজ করা হয়েছে, সেগুলো কেন ইউজ করা হয়েছে, জাস্ট সাইকের গুরুত্বটা বোঝানোর জন্য, যে ওদের যেমন গুরুত্ব আছে তেমনি তোমারও গুরুত্ব আছে বা আপনারও গুরুত্ব আছে, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে ড্রায়ার্ড অ্যান্ড নেচার স্পিরিট। ড্রায়ার্ডস মানে হচ্ছে, দেখো নিম বলে একটা বিষয় আছে, নিম্ফ, এটা একটু পড়ি, অনেক তথ্য আছে, শব্দ আছে যেগুলো আমাদেরকে একটু জানতে হবে প্রথমে।
নিম্ফ, দেখো এগুলো বলা হচ্ছে এক ধরনের মিথোলজিক্যাল স্পিরিট। এরা কিন্তু গড গডেস না, এরা প্রধানত হচ্ছে গড গডেস থেকে অনেক নিচু অবস্থানের, ঠিক আছে তো। গড গডেসটা থাকে অলিম্পাস পর্বতে, আর এরা থাকে কোথায়? বনে বাদালে গাছে ট্রি স্পিরিট। দেখো নিমস আর মিথোলজিক্যাল ফিমেল নেচার spirits in Greek folklore, often depicted as beautiful, youthful, and associated with specific natural habitats like trees. তাদের অবস্থান হচ্ছে গাছে, পানিতে, মাউন্টেনে তারা বসবাস করে। দে আর কনসিডার মাইনর গডেস অর স্পিরিট, লং লিভড বাট নেসেসারলি ইমর্টাল। তারা হচ্ছে মোটামুটি ইমর্টাল। ইন বায়োলজিতে আমরা পড়বো না, আমার দরকার, আমরা মিথোলজিতেই পড়ি, তাই তো। তাহলে মিথোলজি অনুসারে নিমসরা হচ্ছে কি এক ধরনের স্পিরিট, ঠিক আছে তো, যারা কোথায় বসবাস করে? গাছে, বনে, বাজারে বসবাস করে। তারাও সুন্দর। তাহলে তাদের যদি গুরুত্ব থাকে, তাহলে যে হচ্ছে সাইকি একজন অরিজিনাল গড, তার কেন গুরুত্ব থাকবে না? এইটা বলতে ব্যবহার করা হচ্ছে। দেখো ড্রায়ার্ডস অ্যান্ড নেচার স্পিরিট। কিডস অলসো ইনভোকস ড্রায়ার্ডস, দ্য মোস্ট লেইন ফরেস্ট নিমস, হোয়েন ডেসক্রাইবিং দ্য ইমাজিন স্যাংচুয়ারি হি ক্রিয়েটস ফর সাইকি। সাইকির জন্য যে একটা স্যাংচুয়ারি বা একটা স্থান তৈরি করেছিলেন, পবিত্র স্থান, সেটাকে বর্ণনা করতে গিয়ে তিনি এই ড্রায়ার্ডস বা নেচার স্পিরিটদের কথা বলেছেন। দেখো ড্রায়ার্ডস মাইনর মিথোলজিক্যাল স্পিরিট অফ ট্রিজ সিম্বলাইজ নেচার, harmony and sacredness of the natural world. In the poem, Keats imagines lulling the dryads to sleep with zephyrs, stream and birds in mental temple dedicated to Psyche. তাহলে দেখো ইন আ মেন্টাল টেম্পল মানে কি? আমাদের মনের টেম্পল, যদিও তার কোনো বাস্তব সরাসরি টেম্পল নেই, তাই তো, কিন্তু মনের ভিতরে তার জন্য আমাদের একটা টেম্পল আছে বা বেদি আছে, তাই তো, যে বেদিকে কেন্দ্র করে আমরা সাইকির হয়তো বা ওরশিপ করে থাকি বা পূজা করে থাকি। কি কথা বুঝতে পারতেছো তো, নাকি অবস্থা বলো? স্যার হ্যাঁ, জি স্যার। এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো মিথোলজিক্যাল, তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া আগে প্রথম নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে না। এবার হচ্ছে দেখো ফেইন্ট অলিম্পিয়ান্স মানে অনেক অলিম্পিয়ান গডেস বা অন্যান্য বিষয় রয়েছে যারা হচ্ছে ফেইন্ট মানে হচ্ছে যাদেরকে খুব একটা কি করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে তো, যারা অনুপস্থিত, মানে মোটামুটি মানুষের নলেজ থেকে বা মেইন ধারণা থেকে। তারপরে দেখো কিডস রেফার্স টু দ্য ফেইন্ট অলিম্পাস, দ্য রিমেইনিং মাইনর গডস অফ ফেডিং প্যান্থেন, মানে তাদের নিয়ে খুব গুরুত্ব নাই এরকম, তাদের নিয়েও তিনি কথা বলেছেন। কি করতে? দিস ফিগার্স এভোক দ্য ডেক্লাইন অফ ক্লাসিক্যাল ওরশিপ অ্যান্ড আন্ডারস্কোর সাইকিস নেগলেক্ট, যে এই কিছু মাইনর গডদের জন্যই এই দশা, যেখানে ক্লাসিক্যাল ওরশিপটা আস্তে আস্তে ডিক্লাইন করছে এবং সাইকির মতো একজন গডেস নেগলেক্টেড হচ্ছে। বাই সিচুয়েটিং সাইকি অ্যামং দ্য ফেইন্ট অলিম্পিয়ান্স, কিডস এমফাসাইজ হার ইউনিকনেস অ্যান্ড হার অ্যাবসেন্স ফ্রম দ্য ট্রেডিশনাল রিলিজিয়াস ভেনারেশন, যে ধর্মীয়ভাবে অনেক গডেসের পূজা করা হয়, প্রশংসা করা হয়, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা হয়, কিন্তু এই সাইকিকে তো করা হয় না। এই জন্য এইভাবে বিভিন্ন গডসের সাথে কম্পেয়ার করে মেনলি এই যে দেখো এখানে যেটা বলতেছে যে সিম্বলিক সিগনিফিকেন্স অফ মিথোলজিক্যাল অ্যালিশন, কেন তিনি এই মিথোলজিক্যাল অ্যালিশনগুলো করেছেন। বলছে দ্য মিথোলজিক্যাল ক্যারেক্টার ইন ওড টু সাইকি আর নট মিয়ারলি ডেকোরেটিভ, এগুলো যে শুধু কবিতাটাকে সুন্দর করার জন্য করা হয়েছে তা নয়, দে ফাংশন সিম্বলিকলি, তাদের সিম্বলিক ফাংশন আছে। Psyche represents the human soul, love and beauty. Cupid embodies desire, spiritual union and transformative love. অন্যদিকে Phoebe and Vesper provide celestial benchmark that accentuates Psyche's unparalleled radiance. Accentuate মানে কি? বাড়িয়ে দেওয়া, তার যে অসাধারণ, তাই তো, মানে অনন্য যে রেডিয়েন্স বা উজ্জ্বলতা আছে, সৌন্দর্য আছে, সেটাকে আরো বেশি সুন্দর করে তুলে ধরার জন্য, আরো বেশি জাঁকজমকভাবে তুলে ধরার জন্য আরো কিছু গডেসের নাম নিয়ে আসা হয়েছে, বিভিন্ন স্পিরিটের নাম নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এমনি কবিতা লেখার জন্য নিয়ে আসা হয়েছে তেমনটা না, ঠিক আছে। যেমন ব্যাপারটা কেমন, বাংলা সিনেমা বা আমাদের ভারতীয় সিনেমাগুলোতে দেখবা নায়িকার সাথে যে বন্ধু বা বান্ধবীগুলো থাকে বা নায়কের সাথে যে বন্ধুগুলো থাকে, এরা কি নায়কদের থেকেও দেখতে বেশি সুন্দর হয় বলো তো, নায়ক বা নায়িকাদের থেকে? না স্যার। তার আশেপাশে যে বন্ধু বান্ধবীগুলো হয় বলো, ওদেরকে কিন্তু বেশি সুন্দরী দেওয়া হয় না। নায়িকাকে যাকে করা হয় তার থেকে একটু লেস বিউটিফুল বা একদম আগলি এমন মেয়েদেরকে বা ছেলেদেরকে কি করা হয়, দেখা যাচ্ছে নায়কের বন্ধু হয় হ্যাংলা প্যাংলা ক্যাংলা, এরকম হয় না বলো, যাতে নায়ককে শক্তিশালী মনে হয়। কিন্তু যদি নায়কের থেকে শক্তিশালী সুন্দর যদি তার বন্ধু করা হয়, তাহলে আমাদের চোখ কার দিকে যাবে বলো? নায়কের বন্ধুর দিকে। হ্যাঁ, বন্ধুর দিকে যাবে। নায়ককে তখন আর নায়ক মতো, তখন মনে হবে একে নায়ক না বানিয়ে তো ওকে বানালে ভালো হতো। তো
এই জন্য যারা হচ্ছে পরিচালক হয় তারাও কিন্তু খুব এইগুলো ভেবেচিন্তেই সিলেক্ট করে যে আমি যে বান্ধবী বানাবো নায়িকার, তাকে এমন একজনকে বান্ধবী বানাতে হবে যাতে কি না হয়, নায়িকার যে সৌন্দর্য সেটা আবার কমে যেন না যায়। তো এরকমভাবে এই সাইকির রেডিয়েন্সটাকে তুলে ধরার জন্য, তার মানে জাঁকজমকতা, তার চমৎকারিত্ব ব্যাপারগুলোকে তুলে ধরার জন্য কি করা হয়েছে, অন্যান্য ক্যারেক্টারদের কথা এখানে একটু বর্ণনা করা হয়েছে, যাতে আমরা সাইকির ব্যাপারটাকে আরো মানে জোরালোভাবে বুঝতে শিখি, তাই তো, বা আমাদের নলেজ যেন আরো ভালো মতো আসে। এই তো যাই হোক, এগুলো তোমরা একটু পড়লে আরো বুঝতে পারবা, একটু ভালো করে পড়তে হবে, অনেক কিছুই আছে নতুন জিনিস, কোনো কিছু না বুঝলে বলতে হবে অথবা ডিকশনারি হেল্প নিতে হবে। এখন স্মার্টফোন আছে মানেই, ইন্টারনেট লাইন আছে মানেই গুগলে সার্চ দিলেই সব কিছু চলে আসবে। যেমন কি কোনো একটা লাইনকে যদি তুমি গুগলে সার্চ দিয়ে বলে দাও, সেটার মিনিং সহ সব কিছু সুন্দর করে বলে দিবে। বুঝতে পারছো? এই জন্য একটু মোবাইল ফোনকে শুধুমাত্র ওই রিলস দেখা, ভিডিও দেখা, এতেই সীমাবদ্ধ রেখো না, ঠিক আছে তো? মোবাইল ফোনকে একটা উপকারী যন্ত্র হিসেবে ব্যবহার করো, যাতে এটা একটা উপকারী যন্ত্র হিসেবে তোমার পড়াশোনায় তোমাকে সাহায্য করতে পারে, বরং এটা যেন তোমার পড়াশোনার ক্ষতিকর না হয়। হ্যাঁ, ক্ষতিকর না হয়, যেন উপকারী হয়। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে মেন কবিতাতে এখন একটু চলে যাব, দেখা যাক এখানে কি বলা হয়েছে। বলছে ও গডেস, প্রথমেই কাকে বলা হয়েছে? ও গডেস কাকে টার্ন করা হয়েছে? সাইকিকে 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 বলছে ও গডেস, hear these tuneless numbers rung by sweet enforcement and embrace, দেখো রিমেম্বারেন্স dear, তাহলে হেয়ার দিস টিউনলেস নাম্বারস, তাহলে টিউনলেস কেন বলা হচ্ছে? মানে কবি বলতে চাচ্ছেন যে গডেস, আপনার জন্য আমি যে এই যে সুন্দর কবিতা লিখছি, বা আপনার জন্য আমি যে গান সঙ্গীত, মানে পূজা করার জন্য গান বা সঙ্গীত উপস্থাপন করা হয়, তাই না? তো সেইগুলোকে কবি বলতে যাচ্ছেন টিউনলেস, আমি হয়তো ভালো মতো করতে পারছি না। হ্যাঁ, এই নাম্বারস, এখানে নাম্বারস বলতে কি বোঝানো হয়েছে বলো? গান, কবিতা, হ্যাঁ, এগুলা। কবিতা, গান, এগুলো, তাই তো, টিউনলেস নাম্বারস। তাহলে ও গডেস, হেয়ার দিস টিউনলেস নাম্বারস রাং বাই সুইট এনফোর্সমেন্ট অ্যান্ড রিমেম্বারেন্স ডেয়ার। আমি এই গানগুলো লিখেছি, টিউনলেস হতে পারে, কিন্তু সেখানে কি আছে বলো? রাং বাই সুইট এনফোর্সমেন্ট। কারণটা কি? তিনি এখানে চেষ্টা করেছেন তার গানগুলোকে, তার ছন্দগুলোকে কেমন করার জন্য বলো? শ্রুতি মধুর হ্যাঁ, করার জন্য। শ্রুতি মধুর করার জন্য, যাতে সুন্দর লাগে। হ্যাঁ, তাহলে টিউনলেস নাম্বারস, সেগুলোকে রাং করা মানে কি? কম্পোজ করা, লেখা। রাং মানে লেখা, তাই তো? রাং বাই সুইট এনফোর্সমেন্ট অ্যান্ড রিমেম্বারেন্স ডেয়ার, মানে রিমেম্বারেন্স ডেয়ার বলতে কি বোঝানো হচ্ছে? মানে স্মৃতিচারণ করে, সুন্দর করে, হ্যাঁ, আপনার স্মৃতিতে আপনাকে পবিত্রভাবে মনে করে আমি এগুলো লিখেছি, আর দয়া করে এই গানগুলো আপনি একটু শোনেন। অ্যান্ড পার্ডন, এবং শোনার পর ক্ষমা করে দিয়েন। দ্যাট দাই সিক্রেট শুড বি সাং, যে আপনার সিক্রেট নিয়ে আমি গান করেছি, এর জন্য ক্ষমা প্রার্থী। যে আপনি এমনি গোপনে থাকতে হয়তো পছন্দ করেন, আপনার অনেক গোপন কথা আছে, অনেক গোপন বিষয় আছে, যেগুলো স্মরণ করে সুইট, তাই তো, একটা সুইট সুমধুর সুর দিয়ে আমি আমার এই গানগুলোকে রচনা করেছি, দয়া করে এগুলো শোনেন। কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েন এই বিষয় নিয়ে যে দ্য সিক্রেট শুড বি সাং, এই গানের মধ্য দিয়ে আপনার যে সকল গোপন বিষয় রয়েছে সেগুলো উঠে আসবে বিধে, তাই তো? এবং কি সেটা আমি অন্যের সামনে গাচ্ছি তা নয়, দেখো, ইভেন ইনটু দাইন ওন সফট কনস্ট ইয়ার, সেগুলো আমি গাচ্ছি তাও আবার আপনার কানে। এই গানগুলো আপনার জন্য, অথবা আপনার গোপন বিষয় নিয়ে গান লিখেছি আপনার জন্যই, তাই আপনার কাছে গাইলেও আপনি যেন কিছু মনে করেন না, আমাকে একটু ক্ষমা করে দিন। হ্যাঁ, পার্ডন, যে আপনি কি করছি, আপনার সিক্রেটগুলোকে আমার গানের মাধ্যম দিয়ে আপনার সফট কনস্ট ইয়ারে তুলে ধরছি। সফট কনস্ট আবার কি জিনিস বলো? সফট স্যার, নরম ভাবে, মসৃণ ভাবে। হ্যাঁ, মানে স্মুথ, তাই তো, এরকম আর কি।
তাহলে ইভেন ইনটু দাইন ওন সফট কনস্ট ইয়ার শিওরলি আই ড্রিম টুডে, বলছে নিশ্চিত আমি আজকে স্বপ্ন দেখেছি। অর ডিড আই সি দ্য উইন্ড সাইকি উইথ অ্যাওয়াকেন্ড আইস, মানে প্রশ্নটা কিন্তু যে আমি কি স্বপ্ন দেখেছি নাকি জেগে জেগে দেখছি। ডিড আই সি দ্য উইন্ড সাইকি উইথ অ্যাওয়াকেন্ড আইস, যে আমি দেখেছি আপনাকে, এটা কি স্বপ্নে নাকি একদম জেগে দেখছি, এটা আমার ঠিক মনে পড়তেছে না। আই এম নট সার্টেন, কিন্তু সামহাউ আই স ইউ। তখন আমি ওয়ান্ডার, যখন আমি দেখেছি বা ভেবেছি, তখন আই ওয়ান্ডার ইন আ ফরেস্ট থটলেসলি। আমি কি করছিলাম তখন? আমি বনের ভিতরে কি থটলেসলি ওয়ান্ডার করে বেড়াচ্ছি। ওয়ান্ডার করা মানে কি বলো? উদ্দেশ্যহীনভাবে ঘুরে আস্তব্ধ হয়ে গিয়েছিল। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। আই ওয়ান্ডার্ড ইন আ ফরেস্ট থটলেসলি অ্যান্ড অন দ্য সাডেন, এবং হঠাৎ করে ফেইন্টিং উইথ সারপ্রাইজ, আমি যেন মানে এত অবাক হয়েছিলাম, যেন অবাক হয়ে আমি যেন মানে স্পিচলেস হয়ে গেছিলাম, হ্যাঁ, ফেইন্টিং হয়ে গেছিলাম। তখন আমি অন দ্য সাডেন ফেইন্টিং উইথ সারপ্রাইজ কি করলাম? স টু ফেয়ার ক্রিয়েচার্স, আমি দুইটা সুন্দর প্রাণীকে দেখেছিলাম। কাউস্ট সাইড বাই সাইড ইন ডিপেস্ট গ্রাস, তাই তো, গভীর ঘাসের ভিতরে তারা সাইড বাই সাইড কি করেছিল? কাউস্ট করেছিল। কাউস্ট মানে যেটা হচ্ছে কোস্ট, হ্যাঁ, কোস্ট করা মানে কি? যেমন আমাদের দেশে বিভিন্ন পার্কে টার্কে গেলে কি দেখতে পাই আমরা বলো? প্রেমিক প্রেমিকারা কি করে? হয়তো দেখা যাচ্ছে প্রেমিকা বসে আছে আর প্রেমিক করতেছে কি, তার কোলে মাথা রেখে শুয়ে আছে নাকি, হ্যাঁ? তো এই অবস্থায় আমি দুইজন ফেয়ার চেয়ার, তাই বলছে দেখো, কোস্ট সাইড বাই সাইড ইন ডিপেস্ট গ্রাস, তাদেরকে আমি দেখেছি। কাদেরকে দেখেছি? টু ফেয়ার ক্রিয়েচার, কিন্তু আমি জানি না তারা কারা। বিনিথ দ্য উইসপারিং রুফ অফ লিভস অ্যান্ড ট্রেম্বলড ব্লজমস, তাহলে তারা কোথায় শুয়ে আছে বা ইয়া করে আছে? কোথায়? ডিপ গ্রাসের উপরে, সাইড বাই সাইড, পাশাপাশি। এবং উপরে আছে কি? উইসপারিং রুফ অফ লিভস। উইসপারিং রুফ বলা হচ্ছে কেন? কারণ উপরে আছে বড় গাছ, সেই গাছের পাতাগুলো এত গভীর যেন ওটা ছাদের মতো মনে হচ্ছে, রুফ, তাই তো? তাহলে বিনিথ দ্য উইসপারিং রুফ অফ লিভস অ্যান্ড ট্রিম্বলিং ব্লুজমস। এখন এখানে কথা, উইসপারিং কেন বলা হচ্ছে? রুফ কেন উইসপারিং করবে? লিভ কেন উইসপার করবে? উইসপার করা মানে কি? ফিসফিস করা, তাই না? ওনারা যে ওইটা ফিসফিস করা কেন কথা বলা হচ্ছে এখানে? কারণ মৃদু বাতাসে যখন গাছের পাতা নড়ে তখন কি ওখান থেকে সাউন্ড হয় না? বলো, গাছের পাতা নড়লে পারে, বট গাছ বা অনেক গাছ আছে যেখানে গাছের পাতায় নড়লে পারে এক ধরনের সাউন্ড হয় বাতাস বওয়ার সময়, হয় না? এই তার জন্য বলছি কি, দেখো যে বিনিথ দ্য উইসপারিং রুফ অফ লিভস অ্যান্ড ট্রেম্বলড ব্লুজমস। ট্রেম্বল মানে কম্পিত, কাঁপছে। কি কাঁপছে? ব্লুজমস মানে ফুল। তাহলে তারা দেখো, একটা ইমেজ দেখো, যে আমি যখন থটলেসলি একটা বনের ভিতর ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে খুব অবাক হয়ে আমি আবিষ্কার করলাম বা দেখলাম যে একটা গাছের নিচে, তাই তো, বড় বড় ঘাসের উপরে বা গভীর ঘাসের উপরে দুইটা ক্রিয়েচার ওখানে কি করে আছে? কোচ করে আছে, শুয়ে আছে বা বসে আছে। হোয়ার দেয়ার র্যান আ ব্রুকলেট স্কেয়ার্স অ্যাসপাইট, আর ঠিক তারা যেখানে শুয়ে আছে তার পাশেই একটা ব্রুকলেট বয়ে গেছে। র্যান মানে কি? বয়ে চলা। ব্রুকলেট মানে বুঝো? ব্রুক মানে কি? ছোট্ট খাল, দেখো ব্রুকলেট। সরি, কি দিলাম আর কি আসলো? আরে বাবা রে, আমি তো বানানই ভুল করছি বারবার। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাইকে জি স্যার। কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, যে ব্রুকলেট এরকম একটা মানে সুন্দর একটা ইমেজারি ক্রিয়েট করছে, ন্যাচারাল ইমেজারি। এই যে রোমান্টিক পোয়েট্রি ফিচার, যে হাই ইমাজিনেশন দ্বারা কি করা হবে? এই দেখো ছোট্ট, তাহলে মনে করো এটা একটা গাছ, হ্যাঁ, এই মনে করো একটা বড় গাছ আছে, গাছের নিচে এখানে ঘাস আছে, ঘাসের উপর দুইজন, হ্যাঁ, বসে আছে বা শুয়ে আছে, আর উপরে গাছ, আর পাশ দিয়ে একটা এরকম ছোট্ট ব্রুক বা ব্রুকলেট বা ঝর্ণা বয়ে গেছে, ছোট একটা খাল বয়ে গেছে। ঠিক আছে, এই তো এরকম একটা ইমেজ মনে করো আমরা এখানে দেখলাম। তাহলে কি মাথায় আসছে কথাটা?
কি বল এখানে বোঝানো হলো দেখো, তাহলে দ্য পয়েট প্রথমেই ও গডেস বলে অ্যাড্রেস করেছে কাকে বলো? সাইকিকে। Psyche. তাই বলছে সাইকিকে। the poet addresses the goddess Psyche and asks her to listen to his imperfect and humble verse. এখানে ভার্স মানে এখানে যে নাম্বারস বলা হয়েছে এটা ভার্স বা কবিতা বা ছন্দকে বোঝানো হচ্ছে। which have been drawn from him by deep emotion and sweet memories. যেগুলো রাং রাং মানে কি খুব কষ্ট করে লেখা, খুব মানে কি বলবো অন্তরের অন্তর নিংড়ানো, বলি না আমরা নিংড়ানো বলি না এরকম আর কি। হ্যাঁ, সুন্দর কথা, ডিপ ইমোশন সুইট মেমোরিকে নিংড়িয়ে তারপর এটা লেখা হয়েছে। তারপর হি বেগস আর ফরগিভনেস ফর রিভিলিং আ সিক্রেট ইন সং ইভেন দো হি ইজ স্পিকিং ডিরেক্টলি টু আর ওন জেন্টাল ইয়ার্স। মানে তাকেই বলতেছে কিন্তু তারপরেও কবি ক্ষমা চেয়ে নিচ্ছেন। কারণ কি হি ওয়ান্ডার্স whether he was dreaming that day or whether the truly saw the winged Psyche with his open eyes. ঠিক আছে না, ওই যে একদিন তিনি ঘুরতেছিলেন, হ্যাঁ, যে আসলেই কি সে সাইকিকে দেখেছিল কিনা ওপেন আইজ নাকি ড্রিমে। তাহলে ওই যে দুইজন যে শুয়ে আছে, হ্যাঁ, পাশাপাশি, ওর ভিতরে একজন কে বলো? সাইকি। সাইকি আর একজন হচ্ছে কি কিউপিড নাকি? কিউপিড। হ্যাঁ, বলছে he says that while wandering carelessly through a forest he suddenly felt faint with surprise when he saw two beautiful beings lying side by side in the thick grass. They were resting beneath a natural roof of whispering leaves and trembling blossoms, and nearby a small brook was flowing, though it was hardly visible. মানে যদিও দেখা যাচ্ছে স্কেয়ার সিস্টেম দেখা যাচ্ছে না, তাই তো, ছোট্ট চিকন একটা হয়তো নদী বা খাল বয়ে চলেছে, তার পাশে গাছ আছে, গাছের নিচে শুয়ে আছে দুইজন। এখানে কিন্তু বলা হয়নি যে কারা, প্রথম স্টেঞ্জে কি বলা হয়েছে এরা কারা বলা হয়নি, তাই না? এরপর কি বলা হবে? মিড হাস্ট কুল রুটেড ফ্লাওয়ার্স ফ্র্যাগ্রেন্ট আইড ব্লু। দেখো কিভাবে শব্দগুলো ইউজ করা হয়েছে, হ্যাঁ। প্রথমে হচ্ছে মিড হাস কুল্ড রুটেড ফ্লাওয়ার্স, হাস্ট কুল্ড রুটেড ফ্লাওয়ার্স। হাস্ট মানে কি বলো? নীরব নাকি? হাস মানে কি? নীরব। হ্যাঁ, নীরব, হাস্ট মানে যেখানে আর কোনো সাউন্ড নাই। তাহলে হাস্ট কুল রুটেড ফ্লাওয়ার্স। কুল রুটেড কেন বলা হয়েছে? কারণ এই যে নদীর পাশে এই ঘাসগুলো আছে বা ফুল গাছগুলো আছে, এবং সেই হয়তোবা এই নদীর পাশে হওয়ার কারণে সেই ফ্লাওয়ার যে আছে যে মাটিতে, সে মাটিতে হয়তো স্যাঁতসেঁতে বা ঠান্ডা হয়ে আছে, তাই বলেছে কুল রুটেড ফ্লাওয়ার্স। যেখানে তার বেডটা বা তার মাটিটা হচ্ছে ঠান্ডা, কুল। তা হচ্ছে মিড মানে আমিড মানে মধ্যে, তাহলে মিড কুল রুটেড ফ্লাওয়ার্স ফ্র্যাগ্রেন্ট আইড ব্লু। ফ্র্যাগ্রেন্ট আইড ব্লু মানে কি বোঝাচ্ছে বলো? এরপর যে কিছু কিছু ফুল আছে যেগুলোর মানে ফুলগুলোর স্মল কিন্তু চোখের মতো ব্লু, দেখো নীল, স্মল ব্লু ফ্লাওয়ার্স, দেখতে পাচ্ছ? এই যে দেখা যায়, জি স্যার। এটা হচ্ছে কি বলা হচ্ছে কি ফ্র্যাগ্রেন্ট আইড। ফ্র্যাগ্রেন্ট মানে কি সুগন্ধি ছড়ানো, মানে মানে ওয়ার্ডগুলো একবারে বলেই তিনি অনেকগুলো বিষয়কে একসাথে আনার চেষ্টা করেছেন যাতে আমাদের মাথায় অল্প শব্দে অনেক কিছু চলে আসে। তাহলে দেখো কুল রুটেড ফ্লাওয়ার্স বলতে কি বোঝানো হচ্ছে? অনেক কিছু, মাটি ঠান্ডা, সুন্দর ফুল, হ্যাঁ, এখানে কোনো হাস মানে কোনো অন্য কোনো সাউন্ড নাই, সব কিছু মিলে নীরব সাইলেন্ট একটা পরিবেশ। তারা সেখানে বসেছিল, তারা শুয়েছিল, এরকম আর কি। মিড হাস্ট কুল্ড রুটেড ফ্লাওয়ার্স ফ্র্যাগ্রেন্ট আইড ব্লু সিলভার হোয়াইট অ্যান্ড বার্ডেড টাইরান। দেখো আবার খেয়াল করো, তাহলে এটা এমন কেমন? সিলভার হোয়াইট। সিলভার হোয়াইট কেমন মানে মাথায় নিয়ে আসো, কালারগুলো মাথায় নিয়ে আসো। আমরা এই কবিকে পয়েট অফ সেন্সুয়াসনেস বলবো, বুঝতে পেরেছো? তো আমরা একটু সেন্সটা দেখে আসি যে সেন্সুয়াসনেস আসলে কি জিনিস। দেখো সেন্সুয়াসনেস ইজ ইন কিডস পোয়েট্রি। পোয়েট্রিতে সেন্সুয়াসনেস বলতে কি বোঝানো হচ্ছে? বলতেছে যখন আমরা বিশেষ করে জন কিটসের কবিতা পড়ি তখন তার কবিতায় এত বেশি ইমেজারি থাকে যে ইমেজারিগুলো আমাদের যে পাঁচটা সেন্স আছে না, আমাদের পাঁচটা সেন্স কি কি বলো? ফাইভ সেন্সেস কি কি? টাচ, টেস্ট, সাউন্ড, স্মেল, টেস্ট, টাচ। এই যে Sound. না, হ্যাঁ, সাইট মানে দৃষ্টিশক্তি, সাউন্ড, হ্যাঁ। স্মেল, টেস্ট অ্যান্ড টাচ, এগুলো কাজ করে। তাই বলছি তখন জন কিটস পোয়েট্রি ইজ ডিফাইন্ড বাই ইন্টেন্স সেন্সুয়াসনেস appealing directly to the senses of sight, sound, smell, touch, দেখো টেস্ট অ্যান্ড টাচ টু ক্রিয়েট ভিভিড ইন্ডালজেন্ট ইমোশনাল ইমেজারি।
তাহলে এখানে আমরা দেখো যেটুকু পড়লাম একটা সুন্দর ইমেজারি হয়ে গেছে না, যে বলা হচ্ছে হাস্ট। যখন হাস শব্দটি ইউজ করা হয় তখন আমাদের কোন সেন্স কাজ করছে বলো তো? হাস শব্দটা দিয়ে কোন সেন্স কাজ করছে? নীরবতা। হ্যাঁ, নীরবতা কোন সেন্স? শব্দ হ্যাঁ, হিয়ারিং, তাই তো? মানে কি হ্যাঁ হিয়ারিং। যখন বলছে কুল তখন কোনটা? কুল, টাচ। টাচ, টাচ কাজ করছে। তারপরে ফ্র্যাগ্রেন্ট, ফ্র্যাগ্রেন্ট স্মেল। স্মেল, স্মেল, তাই তো? দেখো এরকম ভাবে কিন্তু আমরা এখানে কিন্তু অলরেডি আমাদের 3-4টা কিন্তু সেন্স কিন্তু অলরেডি কাজ করে গেছে, ঠিক আছে তো? এখানে টাচ আছে, এখানে স্মেল আছে, তাই তো? এখানে হিয়ারিং এর ব্যাপার আছে। এইগুলো ইমেজারির কাজ করার মাধ্যমে আমরা পুরো ভিভিড একটা ব্যাপার আমাদের মাঝে চলে আসে। তার মধ্যে দেখো তাহলে মিড হাস্ট কুল রুটেড ফ্লাওয়ার্স, ফ্র্যাগ্রেন্ট আইড ব্লু, সিলভার হোয়াইট অ্যান্ড বার্ডেড টাইরান। এই টাইরান আবার কি জিনিস আমরা একটু দেখি। টাইরান ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার কে বোঝানো হচ্ছে। বার্ডেড মানে কি? কুড়িযুক্ত। বুঝি না, বার্ড মানে কি? কুড়ি না ফুলের? বলো। জি স্যার। স্যার। দেখো টাইরান, টাইরান বলতে কি বোঝানো হচ্ছে? কালার দেখাবে নাকি? আমরা একটু ফ্লাওয়ার দেখি, হ্যাঁ, নাকি আবার মিস হবে। এই যে এই 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 জাতীয় ফুলকে বোঝানো হচ্ছে। এখানে মোটামুটি কয়েকটা কালার যেহেতু এখানে আসে, দেখো সিলভার হোয়াইট কালার বলা হচ্ছে। সিলভার হোয়াইট, সিলভার হোয়াইট কোনটা হবে এখানে বলো? এই যে এরকম মোটামুটি হালকা আছে না, এরকম সিলভারি কালারের কিন্তু হোয়াইট। তার সাথে রয়েছে বার্ডেড টাইরান, বার্ডেড মানে যেখানে কুড়ি হচ্ছে, এইগুলো ফুটে আছে। তাই বলছে দেখো ব্লু, সিলভার হোয়াইট অ্যান্ড বার্ডেড টাইরান। কোথায় আছে এগুলো? ওই যে দুইজন ক্রিয়েচার যেখানে শুয়ে আছে তার আশেপাশে, হ্যাঁ। সেখানে কি বলছে? দে লে কাম ব্রিদিং। দে বলতে কাদের বোঝানো হচ্ছে? ওই দুইজন, হ্যাঁ। কাম ব্রিদিং মানে খুবই শান্ত নীরব ভাবে তাদের, মানে ওই অবস্থায় দুইজন আছে, হ্যাঁ। প্রেমিক প্রেমিকা যেভাবে শান্ত নীরব থাকে, মনে হয় যেন পৃথিবী ধ্বংস হয়ে যাক তারপরও আমরা এখান থেকে উঠবো না, সন্ধ্যা হয়ে যাক তারপর আমরা এখান থেকে উঠবো না, ঠিক আছে না? মনে হয় যেন কোনো কাজ নেই, কাম নেই, শুধুমাত্র একজন একজনকে ফিল করা, অনুভব করা। তাই সে বলছে যে দে লে কাম ব্রিদিং অন দ্য বেডেড গ্রাস। বেডেড গ্রাস মানে কি বলো? মানে গ্রাস হয়ে গেছে কি তাদের কিসের মতো? বিছানা, হ্যাঁ, বিছানার মতো, হ্যাঁ, মানে থিক, তাই তো? ঘন, গভীর, বলছি না ওই যে ডিপ গ্রাসের উপর তার শুয়ে আছে। অ্যান্ড কি হচ্ছে? দেয়ার আর্মস এমব্রেসড, একজন একজনকে এমব্রেস করে আছে, ঠিক আছে? এমব্রেস করা মানে জড়িয়ে থাকা, না? এবং অ্যান্ড দেয়ার পিনিয়ন্স টু, তাহলে হাত দিয়ে একজন একজনকে জড়িয়ে আছে, এমনকি তাদের যে পাখা আছে সেই পাখাগুলো একজন আরেকজনের পাখা একজন আরেকজনের সাথে জড়িয়ে আছে। যদিও দেয়ার লিপস টাচ নট, যদিও তাদের ঠোঁট একজন আরেকজনের কাছে টাচ করেনি। অ্যান্ড হ্যাড নট বেড অ্যাডিউ। অ্যাডিউ মানে বুঝো তো? বিদায় জানানো, মানে সেপারেট করা, হ্যাঁ। সরি আমি একটু আসছি, হ্যাঁ, একটু ওয়েট করো তো, একটু আসছি আমি। ওকে সরি, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে যেখানে আমরা ছিলাম, তাহলে কবি দেখছেন কি? যে দেয়ার আর্মস এমব্রেসড অ্যান্ড দেয়ার পিনিয়ন্স টু। পিনিয়ন্স মানে কি বলো তো? হোয়াট ইজ পিনিয়ন? তাদের পাখা, হ্যাঁ, উইং বা পাখা, তাই না? ওই যে উইংড বয় কাকে বলা হচ্ছে? উইংড বয় কিউপিডকে। কিউপিডকে, না? এই যে পাখাকে বোঝানো হচ্ছে। তাহলে কিউপিডের যেহেতু উইং আছে, সাথে হয়তো বা ইয়ারও ছিল, হুম। তা সেই পিনিয়নের সাথে পিনিয়ন, হাতের সাথে হাত এমব্রেস করে আছে, যদিও তাদের ঠোঁট টাচ করে নাই কিন্তু দূরেও নেই। অ্যান্ড হ্যাড নট বেড অ্যাডিউ অ্যাজ ইফ ডিসজয়েন্টেড বাই সফট হ্যান্ডেড স্লাম্বার। মানে তারা যেন একটু হলেও একদম জয়েন্ট হয়নি। সফট হ্যান্ডেড স্লাম্বার, স্লাম্বার মানে বুঝো তো? মানে এখানে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি তোমাদের জন্য অসুবিধা করবে, যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি। স্লাম্বার মানে কি বলো? স্লাম্বার মানে এক ধরনের নিদ্রা, ঘুম, মানে অবসন্ন ভাব। দেখো দেখো এই যে, হ্যাঁ, স্লাম্বার মিনস টু স্লিপ ইউজুয়ালি পিসফুলি অর লাইটলি অর ডিপলি, যেভাবে হোক এটা ঘুমের কথা বলা হচ্ছে। মানে তারা দুইজন একজনের সাথে আছে কিন্তু যেন ডিসজয়েন্টেড হয়ে আছে, মানে একটু দূরে সেপারেট হয়ে আছে। কারণটা কি? কারণ তারা একজন আরেকজনকে ঘৃণা করে বলে না, তাই তো? বরং একটু অবসন্ন হয়ে থাকার কারণে
একজন আরেকজনের কাছ থেকে একটু দূরত্ব যেন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড রেডি স্টিল পাস্ট কিসেস টু আউট নাম্বার, দেখো তারপর রেডি স্টিল পাস্ট কিসেস টু আউট নাম্বার অ্যাট টেন্ডার আই ডন অফ, দেখো অরোরিয়ান লাভ, অরোরা বুঝো, অরোরা, অরোরা থেকে আসছে হচ্ছে অরোরিয়ান, অরোরা হচ্ছে আবার দেখো টেন্ডার আই ডন অফ অরোরিয়ান লাভ, অরোরা হচ্ছে গডেস, দেখো এইটা আসেনি, অরোরা ইন গ্রিক মিথোলজি, হ্যাঁ এই যে ইনি হচ্ছেন অরোরা, হচ্ছেন কি বলতো, টাইটান গডেস অফ দ্য ডন, ডন মানে বুঝো, ডন মানে কি? স্যার ভোর, ভোর, হ্যাঁ, সকাল। তাহলে ভোরের দেবী, তাহলে ডন হচ্ছে ভোর, অরোরা হচ্ছে ভোরের দেবী, আর অরোরিয়ান লাভ মানে হচ্ছে ওই একটা আছে, মিথোলজিক্যাল স্টোরি আছে যে টিথোনাস বলে একজন ব্যক্তি, যে হ্যাঁ টিথোনাস বলে একজন ব্যক্তির প্রেমে পড়ে যায় হচ্ছে এই অরোরা, দেখো শি লাভড ম্যানি মর্টাল মেন, তার ভিতরে একজন ছিল হচ্ছে টিথোনাস, বুঝতে পেরেছো? এবং টিথোনাস কি করেছিল, যেহেতু ডন মানে গডেস অফ ডন তার প্রেমে পড়ে যায়, তাই সে গিফট হিসাবে, মানে অরোরা তাকে বলেছিল কি চাও, তখন সে গিফট হিসাবে যে কি করেছিল জানো তো, টিথোনাস ইমমর্টালিটি চেয়েছিল, বুঝতে পেরেছো? ইমমর্টালিটি মানে কি? অমরত্ব। অমরত্ব। কিন্তু দুঃখের বিষয়, ফরগেট টু আস্ক ফর ইটার্নাল ইউথ, কিন্তু সে ইটার্নাল ইউথ চাইতে ভুলে যায়, তার জন্য সে ইমমর্টালিটি পেয়েছিল, কিন্তু সে কি ইউথ ছিল, ইয়ং ছিল না, আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে যাবে নাকি, সে মরছে না কিন্তু বৃদ্ধের মতো শুকিয়ে গেছে। দেখো তাহলে অরোরা গডেস অফ মানে ডন, সে টিথোনাসকে ভালোবেসেছিল এবং তাকে মানে ভালোবেসে অমরত্ব দান করেছিল, জিউসের কাছ থেকে চেয়ে নিয়ে তাকে দিয়েছিল, কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেল নাকি, সে ভুলটা কি, যে তাকে ইটার্নাল ইউথ চাইতে ভুলে যায়। এই জন্য গডেস অফ ডন, তার তো বিউটি শেষ হচ্ছে না, কিন্তু টিথোনাসের ইউথ শেষ হয়ে যাচ্ছে, তার বিউটি শেষ হয়ে যাচ্ছে, হ্যান্ডসামনেস শেষ হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে সে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মরছে না। তখন টিথোনাস মরতে চাচ্ছে, কিন্তু তার মৃত্যু আসছে না, কারণ গডরা যেটা একবার দান করে সেটা আর ফেরাতে পারে না, বুঝতে পেরেছ? তো এরকম আর কি অবস্থা। তো এইখানে সেই অরোরিয়ান লাভ বলা হচ্ছে, মানে কি পরিমাণ ভালোবাসা থাকলে, ঠিক আছে, তো সেই টিথোনাসকে কোলে নিয়ে অরোরা মন খারাপ করছে, দুঃখ করছে, কারণ তার একটা ভুলের জন্য তারই প্রিয় ব্যক্তি আজকে শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ হচ্ছে না কিন্তু এইভাবে কষ্ট পাচ্ছে। তো এটা বোঝাতে এখানে সেই শব্দটা ইউজ করা হয়েছে, অরোরিয়ান লাভ। দেখো এই যে টেন্ডার আই ডন, ডন মানে কি ভোর, টেন্ডার আই ডন অফ অরোরিয়ান লাভ, সেটাতে যেন তারা আউট নাম্বার হয়ে গেছে। আউট নাম্বার মানে বুঝো তো, পেরিয়ে যাওয়া কোনো কিছুতে, বুঝতে পেরেছো? কোনো কিছুতে একদম পেরিয়ে যাওয়া। তা বলছে দ্য উইংড বয় আই নিউ, তাহলে এই যে আমরা দেখতেছি দুইজন, এই দুইজনের মধ্যে একজনকে আমি চিনি, সেটাকে বলো, দ্য উইংড বয়, দ্য উইংড কিউপিড। বয় আই নিউ কিউপিড, বাট হু ওয়াজ দাও, কিন্তু তুমি কে? ও হ্যাপি হ্যাপি ডাভ, বুঝতে পেরেছি, তো সেই তুমি হচ্ছ হিজ সাইকি ট্রু, মানে কি শেষ পর্যন্ত আমি চিনলাম। দ্বিতীয়জন হচ্ছে কে বলো, কিউপিডের বিলভেড সাইকি। সাইকি, সে কিউপিডকে চিনতে পেরেছে, দা উইং বয় কিউপিডকে চিনতে পেরেছে, কিন্তু পাশে আরেকজন আছে, দ্বিতীয় যেহেতু দুইজন ছিল যেহেতু, তাহলে আরেকজন কে? পরে বলছো ও বুঝতে পেরেছি আমি, ও হ্যাপি হ্যাপি ডাভ, তুমি হচ্ছ সাইকি, হ্যাঁ, এইভাবে তিনি তাদেরকে বললেন। দেখো এখানে বলছে অ্যামিড দ্য কোয়াইট ফরেস্ট, ওই যে প্রথমে যে শুরু হয়েছে তার ধারাবাহিকতায়, যে তারা দুইজন, স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। হুম। স্যার এখানে যে ও হ্যাপি হ্যাপি ডাব বলেছে, এই ডাব মানে কি ঘুঘু পাখি? এখানে ডাব বলতে আমরা শুধু ডাবকে বুঝবো না, ঠিক ওই ডাবের সেন্সটাকে আমরা বুঝবো, যেটা ডাবকে কিসের প্রতীক বলা হয় বলতো? হুম, স্যার ভালোবাসার প্রতি। ভালোবাসা বা হচ্ছে সফটনেস, বা হচ্ছে কি জি। বলবো, পিসফুলনেস, এগুলোর প্রতীক, তীব্রতার, শান্তির প্রতীক। ঠিক আছে তো? দূরে থাকে, হ্যাঁ, দেখি দেখো দুইটা থাকে। তা সেই জন্য এখানে এইটাকে টার্ম করা হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাপি হ্যাপি, যে বুঝতে পেরেছি আমি। জি স্যার।
amid the quiet forest surrounded by cool deeply rooted and sweet smelling flowers of blues, দেখো silver white purple shades, the two figures lay peacefully on the soft grass, their arms were intertwined এক জড়িয়ে থাকা, and their wings were also embraced, though their lips did not touch, they had not said farewell, as if gentle sleep had momentarily separated them. gentle sleep-এর কারণে তারা সেপারেট হয়ে আছে, তারা একসাথে আছে কিন্তু যেন টাচ করেনি। হ্যাঁ, দে সিমড রেডি টু এক্সচেঞ্জ কাউন্টলেস কিসেস এট দ্য ফার্স্ট সাইট অফ নন, তারা মনে হয় রেডি ছিল যে কিস দিবে একজন আরেকজনকে। হ্যাঁ, ইন দ্য ফ্রেশনেস অফ ইয়ং অ্যান্ড টেন্ডার লাভ, ওই যে অরোরিয়ান লাভকে ওই টেন্ডার বা ওই যে ইয়ং অ্যান্ড টেন্ডার লাভকে বোঝানো হয়েছে। দ্য পয়েট রিকগনাইজ দ্য উইংড বয় অ্যাজ কিউপিড, বাট হি মার্ভেলস অ্যাট দ্য আদার ফিগার, হু, সে কে, হু কুড শি বি, দেন হি রিয়েলাইজেস উইথ জয় দ্যাট শি ইজ সাইকি, কিউপিডস ট্রু ব্লাভড। হ্যাঁ, বুঝতে পেরেছো, কিউপিডের সত্যিকারের বিলাভড সে। আচ্ছা, এরপর কি বলছে পরবর্তী স্টেঞ্জাতে, ও লেটেস্ট বর্ন অ্যান্ড লাভলিয়েস্ট ভিজন। লেটেস্ট বর্ন কেন? কারণ তার জন্মটা হয়েছে কবে? সম্প্রতি, ঠিক আছে তো, তাই তাকে বলা হচ্ছে লেটেস্ট বর্ন। কারণ গডেস হিসাবে সে লেটেস্ট, সে তো মর্টাল ছিল। বলেছে না যে এই যে তোমার সাইকি কি ছিল, একজন মর্টাল বিউটিফুল উইমেন ছিল, সে মানুষ ছিল, মানুষের মতোই ছিল, সে তো গডেস ছিল না। কিন্তু যখন কিউপিড তাকে ভালোবাসলো, কিউপিডের সাথে যখন তার সম্পর্ক হলো, তখন সে কিসে রূপান্তরিত হলো বলো? মর্টাল। হ্যাঁ, সে ইমর্টাল হয়ে গেল, গডেস হয়ে গেল, তাই তাকে বলা হচ্ছে লেটেস্ট বর্ন অ্যান্ড লাভলিয়েস্ট ভিজন, ফার অফ অল অলিম্পিয়াস ফেডেড হায়ারকি। হ্যাঁ, তাহলে হচ্ছে সে কি অলিম্পাসের যত, হ্যাঁ, হায়ারকি মানে বুঝো তো, হায়ারকি মানে হচ্ছে তাদের ওই যে কি পদ মর্যাদা অনুসারে, তাই তো, হ্যাঁ, পদ অনুসারে যে সকল দেব দেবী আছে তাদেরকে বলা হচ্ছে হায়ারকি, ঠিক আছে তো। তাই বলছে সেই যারা ফেডেড হায়ারকি আছে, যাদের নামটা খুব একটা সবার কাছে পরিচিত না, তাদের মধ্যে আপনি হচ্ছেন লেটেস্ট বর্ন। ফেয়ারার, তবে আপনি কি তাদের ফেডেড হলেও আপনি হচ্ছেন কি তাদের থেকেও ফেয়ারার দ্যান ফিভিস স্যাফির রিজিয়ন স্টার। ওই যে ফিভির অবস্থান কোথায়? ফিভি যেন কিসের গড বলো? স্যার চাঁদের। চাঁদের, তাই তো, হ্যাঁ, গড অফ মুন, তাই তো, বা মুন গডেস। তাহলে তার যে রেজিয়ন, তার যে স্টারের, তার যে স্কাই যে মানে এলাকা, সেখানে তার যে সৌন্দর্য, তার থেকেও আপনি লেটেস্ট হলেও সুন্দর। আর ভেসপার, অথবা আপনি ভেসপারের থেকেও সুন্দর, অ্যামোরাস গ্লো ওর্ম অফ দ্য স্কাই। কারণ যে স্টার, ভেসপার মানে স্টারকে বোঝানো হচ্ছে নাকি, যে স্টারটা হচ্ছে কি আকাশের মধ্যে সবচেয়ে গ্লো ওর্মের মতো সুন্দর, তার থেকেও আপনি হয়তোবা আরো ফেয়ারার দ্যান দিস, এই সকলের থেকে আপনি ফেয়ারার। দো টেম্পল দাও হ্যাস নান, যদিও ফেয়ারার হওয়া সত্ত্বেও আপনার কোনো টেম্পল নাই, মানে আপনার কেউ পূজা করে না, ঠিক আছে তো। নর অল্টার হিপড উইথ ফ্লাওয়ার্স, অথবা আপনার কোনো বেদি নাই যে বেদির উপরে মানুষজন ফ্লাওয়ার দিয়ে ভরিয়ে দেয়। হ্যাঁ, আছে না যে আমরা যখন কোনো বিশেষ করে হিন্দু ধর্মে আমরা দেখেছি, যখন পূজা পার্বণ হয় তখন কি করা হয় বলো? ওখানে ধূপ দেওয়া হয়, ফুল দেওয়া হয়, হয় না বলো? সকালে উঠে ফুল সংগ্রহ করে সেগুলো কি দেবীর সামনে কি করা হয়? অর্পণ করা হয় না বলো? জি স্যার। ধর্মে যারা আছো, তো ওইরকম পঁচিশে হয়তো আপনার কোনো টেম্পল নাই, আপনার কোনো অল্টার নাই যেখানে মানুষ এসে আপনাকে পূজা করে, তারপরে তো আপনি সুন্দর। নর ভার্জিন কোয়ার টু মেক ডেলিশাস মোন আপন দ্য মিড নাইটস আওয়ার, কোনো ভার্জিন, তাই তো, এসে কি করে না? ভার্জিন মানে বুঝো তো, হ্যাঁ, ভার্জিন উইমেন বলতে কাদেরকে বোঝানো হয় বুঝতে পারছো? জি স্যার বুঝি। হ্যাঁ, স্যার অবিবাহিত হ্যাঁ, অবিবাহিত, পুরুষ স্পিনেস্টার। হ্যাঁ, অবিবাহিত শুধু বললে হবে না, মানে মোটামুটি যারা রিলিজিয়াস ব্রত গ্রহণ করে, বিশেষ করে ওই যে দেখবা খ্রিস্টান ধর্মে বা হিন্দু ধর্মে যারা হচ্ছে বিয়ে করে না, ঠিক আছে তো, সাধু সাধ্বী গ্রহণ করে, তাই তো, যারা সাধু হয় সাধ্বী হয়, ওইগুলো বোঝানো হচ্ছে। কিন্তু তারা কেউ কয়ার করে না তোমার। নর, দেখো, নর ভার্জিন কয়ার টু মেক ডেলিশাস মন, মন মানে কি এখানে গান সঙ্গীত, তাই তো, আপন দ্য মিড নাইট আওয়ার্স, মিড নাইট আওয়ারে উঠে আপনার কেউ প্রশংসা সঙ্গীত গায় না। ফ্রম চেইনস, দেখো, সোয়াং সেন্সার টিমিং, মানে অনেক শব্দ ইউজ করা হয়েছে যেগুলো তোমাদের কাছে অনেক অপরিচিত, এই জন্য ভাবছি সে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তা বলছে নো শ্রাইন, আপনার জন্য কোনো শ্রাইন নেই, নো গ্রুভ, নো ওরাকল, নো হিট অফ পেইল মাউথ প্রফেট ড্রিমিং, আপনার কোনো প্রফেট নাই যে প্রফেট আপনাকে নিয়ে কি করছে? ভবিষ্যৎবাণী করতেছে, আপনার সম্পর্কে মানুষের কাছে প্রচার করতেছে। কোনো ওরাকল নাই, কোনো গ্রুভ নাই, গ্রুভ মানে কি বন,
তাই তো? সুন্দর বন, যেখানে ফুলের বাগান হতে পারে, গভীর বন হতে পারে, যেখানে গড গডেসদের অবস্থান থাকে, সেইগুলো আপনার কোনোটাই আপনার জন্য না। বুঝতে পেরেছো? কার জন্য না জানো? বলো। সাইকের জন্য না। সাইকের সাইকির জন্য। জন্য না। তাই বলছে এখানে দেখো, সাইকি ইজ ডেসক্রাইব এট দ্য দেখো নিউয়েস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল ভিজন অ্যামং অল দ্য গডস অফ অলিম্পাস, হুজ গ্লোরি হ্যাজ লং সিন্স ফেডেড। তাতে যাদের গ্লোরি, অলিম্পাসে অনেক গড আছে যাদের গ্লোরি শেষ হয়ে গেছে, তাদের মধ্যে সে একজন, তার কোনো গ্লোরি নাই। শি ইজ মোর লাইভলি দ্যান ফিভি দ্য স্যাফির ব্রাইট মুন। স্যাফির ব্রাইট বলতে কি বোঝানো হচ্ছে? আমরা মানে ইয়ার রাতকে কি বলি বলতো? চাঁদ মানে যখন চাঁদে খুব আলো আলো দেয়, সেটাকে আমরা কি বলে থাকি বলতো? হুম? পূর্ণিমা। পূর্ণিমা, বা হচ্ছে আমরা মা আরো একটা কি যেন শব্দ ইউজ করা হয়, বাংলায় ভুলে গেলাম। জ্যোৎস্না রাত সরি, বলো। জ্যোৎস্না রাত হ্যাঁ, জ্যোৎস্না বা হ্যাঁ জ্যোৎস্না রাত বলে থাকি, বা এরকম কিছু বলে থাকি, যেখানে হ্যাঁ সুন্দর চারিপাশে আলোকিত হয়ে যায়, দিনের মতো না এত উজ্জ্বল, কিন্তু ডিপ একটা ডিম লাইট চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা বুঝতে ব্যবহার করা হয়েছে, কারণ এটা হচ্ছে হ্যাঁ, বলো। হুম। যেখানে বিভিন্ন কালারের একটা মিশ্রণ থাকে, তাকে বলছে এইখানে যেটা বলা হচ্ছে স্যাফির ব্রাইট কেন বলা হচ্ছে এখানে, দেখো ব্রিলিয়ান্ট ইন্টেন্স ব্লু, কিন্তু তার সাথে বাদ দে অকার ইন ম্যানি কালার্স, পিঙ্ক, গ্রিন, ইয়েলো, কালারলেস মিলে ডিউ টু ভ্যারিড মিনারেল ট্রেস অ্যানিমালস, দিয়ে একটা বিচিত্র একটা কালার ধারণ করে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু এই এরকম একটা ফ্লাওয়ার দেখি, মনে করো কেমন আসে দেখি। এই যে মনে করো ডিপ গ্রিনের সাথে বিভিন্ন ধরনের অন্যান্য রঙের মিশ্রণ দেখতে পাচ্ছ। বিশেষ করে আমাদের যে কচুরিপানা আছে না, কচুরিপানা দেখছো? কচুরিপানা, জি স্যার। হ্যাঁ, ওয়াটার হায়াসিন্থ যেটা বলা হয়, এই যে এখানে কি বিভিন্ন কালার আছে না বলো তো? এই যে এটা জি স্যার। বিভিন্ন কালার কিন্তু এখানে আছে। এইরকম কালার ইয়েটাকে নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে, কারণ যখন রাতে চাঁদের আলো হয় তখন মানে আলোটা এবং রংটা একটু ভিন্ন কালারের হয়, যেটা অনেকটাই সুন্দর। তার থেকে সুন্দর হচ্ছে এই আমাদের সাইকি, নাকি? হুম। তাই বুঝ দেখো, এছাড়া ভেসপার দ্য ইভিনিং স্টার দ্যাট গ্লোজ লাইক আ প্যাশনেট ফায়ারফ্লাই ইন দ্য স্কাই, সেও হচ্ছে এরকম সুন্দর, হ্যাঁ, প্যাশনেট ফায়ারফ্লাইয়ের মতো। ওই যে ফায়ারফ্লাই মানে কি বলো তো? ফায়ারফ্লাই কি? হুম, জ্যোৎস্না। স্যার একটা জল মানে পোকা যেটা জলে। হ্যাঁ, কোনটা সেই পোকা, কোনটা জলে রাতের বেলায়? জোনাকি পোকা। জোনাকি পোকা, তাই জোনাকি তো? পোকা আর অন্যান্য হ্যাঁ, পোকা। জোনাকি পোকা। আচ্ছা, তারপর ইয়ার ডেসপাইট হার সারপাসিং বিউটি, বলছে এই যে সুন্দর, এরকম সুন্দর আর কারণেই, হ্যাঁ, এরকম অনন্য সুন্দরী হওয়া সত্ত্বেও, শি হ্যাজ নো টেম্পল ডেডিকেটেড টু হার, নো অল্টার অ্যাডর্নড উইথ ফ্লাওয়ার্স, নো choir অফ ভার্জিনস টু সিং সুইট হিমস অ্যাট মিডনাইট ইন দ্য অনার, তার অনারে কেউ গানও করে না। এমনকি দেয়ার ইজ নো মিউজিক ফর হার, নো ভয়েস, নো লিউট অ্যান্ড নো পাইপ অ্যান্ড নো ফ্র্যাগ্রেন্ট ইনসেন্স রাইজিং ফ্রম সুইঙ্গিং সেন্সার্স। হ্যাঁ, ওই যে ধূপ ধুনা যেটা বলছে, ইনসেন্স মানে কি? ফ্র্যাগ্রেন্ট ইনসেন্স মানে ধূপ দেওয়া, তাই তো? বেদিতে ধূপ দেওয়া হয়, যেগুলো বাকিয়ে বাকিয়ে সুন্দরভাবে উঠে উপরের দিকে। শি হ্যাজ নো স্যাক্রেড শ্রাইন, তার কোনো পবিত্র মন্দির নাই। নো হলি গ্রুভ, নো ওরাকল টু স্পিক আর উইজডম অ্যান্ড নো প্রফেট ইন্সপায়ার্ড ইন ড্রিমস টু প্রেজ হার, কোনো প্রফেটও নাই তাকে তার প্রশংসায় গান করে থাকে। হ্যাঁ, ইন শর্ট, শি ইজ আ গডেস উইদাউট ওরশিপ অর রিকগনিশন। মূল কথা হলো যে সে একজন গডেস, কিন্তু তার পূজা বা তার স্বীকৃতি কিছুই নাই। তাহলে কার কথা বলা হচ্ছে এখানে? সাইকির কথা। সাইকির কথা। তাই বলতেছে, তাহলে ওর প্রশংসায় কথাগুলো বলা হচ্ছে, ওর জন্য কথাগুলো বলা হচ্ছে। এর বলছে কি, ও ব্রাইটেস্ট দো টু লেট ফর এন্টিক ভাউজ, টু লেট ফর দ্য ফন্ড বিলিভিং লায়ার। দেখো আমাদের কয়টা স্টেঞ্জ আছে? এখনো দুইটা, নাকি? আজকেতে মনে হয় আমরা একটু শেষ করতে পারবো না, তাহলে অর্ধেকও শুরু না করি, তাহলে আজকে এখানে রাখি। হ্যাঁ, যেটুকু যে তিনটা স্টেঞ্জা পড়া হয়েছে, তিনটা স্টেঞ্জা তোমরা একটু ভালো করে পড়ে নিবা, মনে থাকবে? আমরা আরেকটা কবিতা আছে, ওটা ছোট আছে, ওই কবিতার সাথে আমরা এটা পড়ে ফেলবো। নেক্সট কবিতাটা কোনটা? প্যাট্রিয়ট আছে না? জি স্যার। জি স্যার। প্যাট্রিয়ট, এটা খুবই ছোট কবিতা, আমরা ওই ওর টু সাইকিটা শেষ করে আমরা প্যাট্রিয়টটা শেষ করে নিতে পারবো। দুইটা। আচ্ছা।
কারণ অর্ধেক শুরু কর, এটুকু পড়াতে গেলে, এই স্টেঞ্জা পড়াতে গেলে মোটামুটি এখনো 15-20 মিনিট লেগে যাবে। দরকার নেই যেহেতু স্যার একটা পার ফ্রুট হয়ে অফ গেছে। মাই ওমেনের পিডিএফটা তো দেওয়া হয়নি। কোনটার কোনটার? ফ্রুট অফ মাই ও ওমেনেরটা। ও সরি সরি, আচ্ছা দেখবো আমি, কি ভুলে যাচ্ছি ওটা। আচ্ছা তো ঠিক আছে, আমি ওটা দিয়ে দিবনি, দেখবো যে কি অবস্থায় দেওয়ার তো কথা। আচ্ছা আচ্ছা, যতটুকু পড়ানো হলো এটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। আচ্ছা তো আমি এই শিটটা দিয়ে দিব, সাথে তোমাদের যে বই আছে এই দুটা সমন্বয়ে কিন্তু পড়বা। ঠিক আছে, পড়ার পর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নিয়ে তারপরেরটা আমরা পড়বো। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, তো সবাই ভালো থাকো। স্যার ওকে, গুড নাইট। স্যার আমাদের প্রশ্ন দেওয়ার কথা ছিল, মানে আম, ওই যে নন মেজরে যেগুলাকে অধ্যায় পড়া হয়ে গেছিল গাইড নিয়ে ফেলতে বলছিলেন, হুম হুম তারপর হুম, আমি বললেন ওটা দাগিয়েছি, আমি লিখেছিও, আমি এটা শেয়ার করতে পারিনি। আর প্রশ্নগুলো একটু তোমাদের দেখবে যে আগের থেকে প্রশ্নগুলো অনেক বেশি এখানে, হ্যাঁ, এই জন্য ওগুলো আমাকে একটু ইয়া করতে হচ্ছে, হ্যাঁ, মানে যাচাই বাছাই করে লিখতে হচ্ছে, তো একটু সময় লাগতেছে। আগে যেমন ছিল ব্রিফ শর্ট আলাদা করে থাকতো, সহজে হয়ে যেত, কিন্তু এখানে দেখতেছি অনেক প্রশ্ন, তাই না? দেখো তো তোমাদের বইগুলো দেখছো না চেক করে? হ্যাঁ, জি স্যার। অনেক প্রশ্ন, এর ভিতর থেকে ওইগুলোকে দেখাচ্ছে আবার একসাথে দুটো তিনটা করে কোশ্চেন, একসাথে একটা ইয়ে হচ্ছে না, এই সব কিছু মিলে মানে খুবই মানে ভেজালে পড়ে গেছে তোমাদের এই ইয়ে নিয়ে। এটা বছরের শুরু থেকে করবে, ইয়া করবে, কি একটা বিপদে ফেলে দিয়েছে একদম। স্যার গাইডে তো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক মানে দুইটা ভাগে ভাগ করা। হ্যাঁ হ্যাঁ তাহলে কি এভাবেই পড়বো? হ্যাঁ, যেভাবে আমি তো তোমাদের অফ গ্রেড প্লেস কোশ্চেনগুলো শেয়ার করি নাই, বলো? না স্যার, সেটার কথা বলি নাই স্যার, ওই যে আমাদের নন মেজর গুলোর কথা বললাম। হ্যাঁ, নন মেজর একই বিষয়, ওখানে আমি কিভাবে আলোচনা করেছি, আমি তো কোশ্চেন নিয়ে একদিন আলোচনা করেছিলাম, করি নাই কোশ্চেন, বলো? জি স্যার, হুম, প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, তা ওইভাবেই ওখানে দেওয়া আছে, তোমার যখন কোশ্চেন হবে তখন ওইভাবে ছোট বড় মিলাই দেওয়া হবে, কোনোটাতে একটা কোশ্চেন থাকবে, কোনোটাতে তিনটাও থাকতে পারে, তাই নাকি, সাব ডিভিশন করে। হ্যাঁ, জি স্যার। তোমাদের তো আর ক খ ভাগ থাকবে না তখন, যে এটা ক পার্ট এটা খ পার্ট, একবারে 12টা কয়টা কোশ্চেন থাকবে, বলো? 12টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তার ভিতরে 8টা কোশ্চেন আনসার করতে হবে। এখন ওই প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে সাব ডিভিশনও থাকতে পারে, দুটা তিনটা, অথবা একটা কোশ্চেন থাকতে পারে, বুঝতে পেরেছো? জি স্যার, হুম, সর্বোচ্চ তিনটা থাকতে পারে। হ্যাঁ জি স্যার, আপনি বলেছিলেন। হ্যাঁ, ওটা বলেছিলাম, কিন্তু এখন বইগুলোতেও ওরাও মনে হয় বিষয়টাকে কিভাবে কি করেছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, সেজন্যই বললাম ওরা আলাদা আলাদা করে মানে দিল তো, এই জন্য একই প্রশ্ন একটা বুঝলাম। সংক্ষিপ্তের মধ্যে দেওয়া আছে, আবার একটা বর্ণনামূলকের মধ্যেও একই প্রশ্ন আর একটু ব্রড হ্যাঁ, করে ওই দেওয়া জন্য ওরা আছে। ওইভাবে দিয়ে দিচ্ছে, যেমন আমি দিয়েছি না তোমাদেরকে আপগ্রেড প্লেসে, বলো? জি স্যার। বড় আকারেও দিয়েছি, আবার তিনটা দুইটা করে সাব ডিভিশন করেও দিয়েছি, আবার শর্ট নোট এবং মানে এক্সপ্লেনেশনও দিয়েছি। কিভাবে না, যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দিবা, তো একবার পরীক্ষা হয়ে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তোমরা খুব মানে বিপজ্জনক একটা অবস্থানে আছো, বুঝতে পেরেছো, এই কোশ্চেনের ব্যাপারে, মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় যেন মানে ক্লিয়ারই করছে না। একটা কোশ্চেন মানে ইয়া করে একটা আপলোড দিলে বা একটা ইয়া দিলে তো ছেলে মেয়েদের বুঝতে পারে, বইগুলো তারা হয়তো বা বুঝতে পারেনি বিধায় কোনো রকম ভাবে আইডিয়া করে তোমাদেরকে দিয়েছে, ঠিক আছে, যেভাবে হতে পারে, এখন দেখা যাক স্যার কি তারা নিজেরাও মনে হয় জানে না হ্যাঁ, যে সেটাই তো আমাদের সাথে বলতেছি কি যে করবে। তারা বইয়ালারা নিজেরাও তো ক্লিয়ার হতে পারেন যে আসলে কিভাবে হবে। এই জন্য জাতীয় বিষয়টা উচিত ছিল একটা কোশ্চেনের একটা মডেল দিয়ে দেওয়া, প্রত্যেকটা পেপারে একটা করে কোশ্চেন মডেল দেওয়া, যে এইভাবে আমরা কোশ্চেনটা করব, বুঝতে পেরেছো? তো ওই জন্য বললাম যে আমিও বিপদে আছি তোমাদের নিয়ে, কি বলবো, যে কিছু করার নেই। অন্যবারের মতো হলো তো একদম শুরু থেকে দিয়ে দেওয়া হয়, একদম অল্প বেশি কোশ্চেন থাকে না, ওগুলো লিখে সহজে বোঝা যায়, আলাদা আলাদা পার্ট ছিল, সহজে হয়ে যেত, কিন্তু এবার মানে একটা কোশ্চেনের সাথে আরেকটাকে জড়ায় পেঁচায় দেওয়া, মানে খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরেও দেখা যাক, এত টেনশন, কি বলবো, টেনশন করতে নিষেধ করতেছি, কিন্তু টেনশন করারই বিষয়, এখন সময় চলে যাচ্ছে, কিভাবে কি হবে। আচ্ছা তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, আচ্ছা তোমাদের আসসালামু একটু আলাইকুম একটা স্যার। বলি, যেহেতু তোমাদের একটা ক্লাস মিস গেছিল, হ্যাঁ একটা ক্লাস মিস গেছিল যেহেতু, তাই আমি ওইটা যদি শনিবারে তোমাদের একটা টাইমে আমি নিয়ে নিব, ঠিক আছে? আমি দেখি কোন টাইমটা ফাঁকা আছে, একটা টাইমে নিয়ে নেবো, তোমরা অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা তো ঠিক আছে, ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।